অয়ন পতিতালয়ের সব থেকে সুন্দরী মেয়েটাকে নিয়ে পতিতালয় থেকে সবে মাত্র বের হলো। বের হওয়ার পরেই সামনে দেখলো অয়ন এর হবু বউ আরু। আরু তো রাগে লাল হয়ে আছে, চোখ মুখ দিয়ে আগুন বের হচ্ছে। এদিকে অয়নের চোখ আরুর চোখে পড়তেই অয়ন চমকে ওঠে। দুজন রাস্তার দুই পাশে। গতকালকেই তাদের বিয়ের দিন তারিখ ঠিক করে আংটি পরিয়ে বিয়ের কাজ কনফার্ম করে। অয়ন রাস্তা পার হয়ে আরুর কাছে যায়। আরু ঘৃণিত দৃষ্টিতে অয়নের দিকে তাকাচ্ছে। আপনি এখানে? অবাক হলেন নাকি? আমার বান্ধবী আমাকে বলেছিল আমার বিশ্বাস হয়নি, তার জোরাজুরিতে আসতে হয়েছে। না আসলে তো দেখতামই না আমার বাকিটা জীবন কার সাথে কাটাতে হতো। সি, আমার ভাবতেও লজ্জা লাগে যে আপনার মতো একজন চরিত্রহীন লোকের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। সি। আপনি ভুল বুঝছেন আমায়। আমি আমার ছেলে নই, বিশ্বাস করুন। লজ্জা করি না আপনার? এই মুখে আমার কথা বলছেন? বিশ্বাস আমিও প্রথমে করিনি যখন আমার বান্ধবী বলেছিল, কিন্তু নিজের চোখে দেখা তো আর অবিশ্বাস করতে পারি না। অনেক সময় আমরা আমাদের চোখে যা দেখি তা সত্যি হয় না। আপনি আমাকে ভুল বুঝেছেন কিন্তু। আর একটা কথা শুনতে চাই না আপনার মুখ থেকে। আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি আমার বাকিটা জীবন কোনো চরিত্রহীন লোকের সাথে কাটাতে পারবো না। এই নিন আপনার আংটি। আংটিটি অয়নের মুখে ছুঁড়ে মেরে আংটিটি অয়নের মুখে ছুঁড়ে মেরে বললাম, আপু, আপনি কিন্তু ভাইয়াকে ভুল বলছেন। আপনি যেমনটা ভাবছেন ভাইয়া তেমনটা নয়। তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করেছি। আচ্ছা, তোমাকে ও কত টাকা দিয়ে কিনে নিয়েছে শুনি? 5 লক্ষ টাকা দিয়ে। বাহ 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 বাহ! বিয়ের আগে টাকার এত অপমান! 5 লক্ষ টাকা দিয়ে পতিতালয় থেকে মেয়ে কিনেছে। এটা বলেই আরু চলে গেল রাগে হনহন করতে করতে। এদিকে অয়ন কি করবে বুঝতে পারছে না। অয়ন তার সাথে থাকা মেয়েটিকে বলল, তুমি একটা রিক্সা নিয়ে এ ঠিকানায় চলে যাও। সময় মতো আমি চলে আসবো। আর সাবধানে থাকবে কিন্তু। আচ্ছা। মেয়েটা চলে যাওয়ার পর অয়ন সেই স্থানেই দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। নিজ বাসায় চলে গেল। কি রে, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? অয়ন কিচ্ছু বলে না, সোজা তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর অয়নের বাবা রফিক মিয়া অয়নের রুমে আসে। কি রে, আসবো ভিতরে? আসো বাবা। এইখানে কয়েকটা ডিজাইন আছে, দেখ। তোর বিয়ের কার্ড কোন ডিজাইনে করবি? আর আগামীকালকে তোর ছোট চাচা তার ফ্যামিলি নিয়ে দেশে আসবে। তোর বিয়ের জন্যই সে দেশে আসতেছে। মাত্র 15 দিনের ছুটি নিয়ে আসবে। অয়ন চুপ হয়ে বসে আছে। এমন সময় অয়নের বাবার ফোনে কল আসে। অয়নের বাবা মোবাইল হাতে নিয়ে দেখে আরুর আব্বু শফিক কল দিয়েছে। কি ব্যাপার বিআই সাহেব? একটা জরুরি খবর দেওয়ার জন্য কল দিয়েছি। বলুন। আসলে বিআই সাহেব, আপনি আমায় ক্ষমা করে দিয়েন। আরও আমার একমাত্র মেয়ে, তার খুশির জন্য আমি সব করতে পারি। এটা তো সকল বাবা মায়ে চায়। এখন এখানে ক্ষমা চাওয়ার কি আছে? আমার মেয়ে আরও আপনার ছেলেকে বিয়ে করতে পারবে না। এটা কেমন কথা? তাহাদের পছন্দ হয়েছে বলেই তো আমরা আগালাম। আমরা তো জোর করে তাহাদের বিয়ে দিতে চাইনি। আর একদিন পর বিয়ে, আর এখন বলছেন বিয়ে করতে পারবে না। এটা কি বাচ্চাদের খেলা নাকি? মন চাইলো খেললাম, মন চাইলো না ভেঙে ফেললাম। আমি আমার সকল আত্মীয় স্বজনদের দাওয়াত করে দিয়েছি। আগামীকালকে আমার ছোট ভাই দেশে আসবে। আমার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করতে চাচ্ছে না, এটাই আসল কথা। এখন জোর করে বিয়ে দিয়ে শুধু শুধু আমরা কেন দুটো জীবন নষ্ট করব? আমরা তো তাহাদের মনের বাহিরে বিয়ে দিতে চাইনি। তাহারা দুজন দুজনকে পছন্দ করেছে, তাই আমরা পারিবারিকভাবে বিয়ে দিয়ে দিতেছি। অপর পাশ থেকে শফিক মিয়া কল কেটে দিল। অয়নের আব্বু খুব রেগে যায়। কি হয়েছে বাবা? আরও নাকি এই বিয়ে করতে চাচ্ছে না, তাই কল দিয়ে বিয়ে ভেঙে দিল। কিন্তু কেন? আমি জানি না, আর জানতে চাইও না। আমি আরুর থেকে ভালো মেয়ে তোকে বিয়ে করে দেখাবো। আমাকে অপমান করার প্রতিশোধ আমি নেব। বাদ দাও বাবা। তাহাদের পছন্দ না হলে কি করবে?
এখানে অন্য কোনো ব্যাপার আছে? এরই মধ্যে অয়নের ফোনে কল আসে। মোবাইল হাতে নিয়ে দেখে তার বন্ধু শুভ কল দিয়েছে। কিরে, রাত কয়টা বাজে? তুই সুইটিকে আমার কাছে পাঠিয়ে দিয়ে তুই আসিস না কেন? এত টাকা দিয়ে কিনেছিস আর এখানে বসে রাখবি? রাত তো শেষ হয়ে যাবে। আমি এখনই আসছি। এদিকে একটা ঝামেলা হয়েছে, তাই ভুলে গেছি। তুই এক কাজ কর, ওকে রেডি করে আমার পার্সোনাল রুমে রেখে দে, আমি আসছি। এরপর অয়ন বাসা থেকে বাইক নিয়ে বের হয়ে গেল তার গন্তব্যের দিকে। কিছুটা দূরে যাওয়ার পর তার আম্মুর কল আসে। অয়ন, তুই কোথায়? তাড়াতাড়ি হাসপাতালে আয় বাবা। অয়ন তার মায়ের চিৎকার আর কান্নার কণ্ঠ পেয়ে সোজা হাসপাতালে চলে গেল। গিয়ে দেখে তার বাবা হাসপাতালের বেডে শুয়ে আছে। মা বাবার কি হয়েছে? তুই চলে আসার পর হঠাৎ দাঁড়ানো থেকে শুয়ে পড়েছে। এখনো ডাক্তার কিছু বলেনি। তুমি চিন্তা করিও না, আমি দেখছি, তুমি এখানে বসো। এরপর অয়ন ডাক্তারের কাছে গেল। ডাক্তার সাহেব, আমার বাবার কি হয়েছে? তেমন কিছু না, আপনি আমার সাথে আসুন, কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিকমতো খাওয়ালে সুস্থ হয়ে যাবে। চলুন। দেখুন মিস্টার অয়ন সাহেব, আপনার বাবা হার্ট অ্যাটাক করেছেন। আপনার বাবা আমাদের পরিচিত একজন লোক, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে। আপনার বাবার রীতিমতো একটা কিডনি নষ্ট হয়ে গেছে অনেক আগেই। আমরা আজকে পরীক্ষা করেছি মতো ধরা পড়েছে। আমার মনে হয় আপনার বাবার ব্যবসা সব কিছু আপনিই দেখাশোনা করুন, ওনাকে রেস্ট থাকতে দিন। আর এমন কোনো কাজ করবেন না যে চিন্তিত হয়, যথাসম্ভব চেষ্টা করবেন চিন্তামুক্ত রাখতে। আচ্ছা ডাক্তার, এখন কিডনির কি করবেন? তুমি বললে আমরা অপারেশন শুরু করব, আর কিডনিও খুঁজব। আমি বলবো মানে কি? আপনি শুরু করেন, যত টাকা লাগে আমি দেব। আচ্ছা তাহলে এখন বাসায় নিয়ে যান আর একটু রেস্টে থাকতে দিন। কিডনি পেলে আমাদেরকে জানাবেন প্লিজ, আর একটু দ্রুত চেষ্টা করবেন। তোমার বাবা হলো আমাদের বন্ধু মানুষ, এটা তোমার বলা লাগবে না, তবে তুমি চিন্তামুক্ত রাখবা সব সময়। জি আঙ্কেল। এই নাও, বাসায় যাওয়ার সময় এই ওষুধগুলো নিয়ে যাবে। এরপর অয়ন তার বাবা আর মাকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে ওষুধ কিনে দিয়ে বলল, বাবা এবং মা, তোমরা বাসে চলে যাও, ড্রাইভারকে সাথে নিয়ে আমি একটু পরেই আসছি। তুই কোথায় যাবি? অল্প একটু কাজ আছে, তারপরেই আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসবি কিন্তু, দেরি করিস না বাবা। তোমার বলা লাগবে না। এরপর অয়ন বাইক নিয়ে বন্ধু শুভের কাছে চলে গেল। কে রে, এত দেরি করলি যে? আরে বলিস না, আব্বু হার্ট অ্যাটাক করেছিল, বিভিন্ন ঝামেলায় পড়ে গেছি। আচ্ছা সুইটি কোথায়? রুমে আছে, তুই যা। আচ্ছা তুই এখানে দাঁড়া। হুম। এরপর অয়ন সুইটির রুমে ঢুকলো। সুইটি বসে আছে সাজুগুজু করে। এমন সময় অয়নের আগমনে সুইটি দাঁড়িয়ে গেল। বসো বসো। ভাইয়া, তুই এই কাজে কেন জড়িত হলে? কী করবো ভাইয়া বলুন? আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই। 1 বছর আগে আমাদের বাবা রিক্সা অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। আমাদের সংসার চালানোর মতো কোনো ব্যবস্থা নেই। আমি স্কুল লাইফ শেষ করলাম সবেমাত্র, কলেজ লাইফে পড়ার সামর্থ্য নাই। তাছাড়া আমি পরিবারের বড় মেয়ে। ছোটো বোনদের পড়াশুনো করানো আর সংসার দেখার সব কিছু আমারই দায়িত্ব। এখন একটা চাকরির জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কেউ চাকরি দেয়নি আমার। এই জন্য এই রাস্তায় বেছে নিয়েছি। একটা মেয়ের সব থেকে দামি সম্পদ হলো তার নারীত্ব, আর একবার যদি এই নারীত্বের অপমান হয় কিংবা কিংবা কলঙ্কের দাগ পড়ে, তাহলে এটা মুছতে জীবনেও পারবে না। ভাইয়া, সব চেষ্টায় আমি ব্যর্থ, তাই এটা আমি করতে বাধ্য। আচ্ছা শোনো, তুমি হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে আমি মাসের মধ্যে 3-4 জন মেয়েকে সেখান থেকে জন্মের জন্য কিনে আনি। কারণ আমার একটা বোনের ঘটনা হওয়ার পর থেকে আমি প্রতিজ্ঞা করেছি, আমি পতিতালয়ের মেয়েদের পাশে দাঁড়াবো যারা বিপদে পড়ে এই রাস্তা বেছে নিয়েছে। জি ভাইয়া, আমি তা শুনেছি। আর আপনার অপেক্ষায় অনেক মেয়েরাই আছে, সবাই আপনাকে ভাই মনে করে নিজের। আপনার মতো যদি সব মায়ের একটা সন্তান হতো, তাহলে এই সমাজের মেয়েরা এই বাজে পথ বেছে নিত না। আচ্ছা শোনো, অনেক রাত হয়েছে, এই নাও, এখানে 2 লক্ষ টাকা আছে, এগুলো দিয়ে আপাতত চলো। আর আগামীকালকে এই কলেজে চলে আসিও, আমি তোমাকে কলেজে ভর্তি করে দেব। আর শোনো, আমি হয়তো কয়েকদিনের মধ্যে তোমাদের অসহায় মেয়েদের জন্য একটা কারখানা খুলবো,
যেটা দিয়ে তোমরা তোমাদের সংসার চালাতে পারো। এরপর অয়ন তাড়াহুড়ো করে চলে গেল তার বাড়িতে। এদিকে সুইটি দাঁড়িয়ে অনেকক্ষণ কান্না করে। এই কান্না কষ্টের নয়, সুখের কান্না। কান্না করার পর শুভ সুইটিকে তার বাসায় নিয়ে নামিয়ে দিয়ে আসে। অয়ন বাসায় গিয়ে দেখে তার মা তার বাবাকে ওষুধ খাওয়াচ্ছে। আসবো বাবা? আসো। এরপর অয়ন তার বাবার পাশে বসে তার হাত ধরে বলে, বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি যদি রাজি হও তাহলে ভালো হতো। আরে বল, তুই আমাদের একমাত্র সন্তান, তুই তো আমাদের সব কিছু। বাবা, আমি তোমার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিতে চাই। মাশাল্লাহ, দেখেছো, অবশেষে আমার ছেলের বুঝ আসছে। আরে আমি তো আরো 1 বছর থেকেই এটাই চাই। আজকে আমার সব থেকে খুশির দিন। তুই আমার স্থানে বসবি কাল থেকে। তবে একটা শর্ত আছে। কি শর্ত আবার? তোমাকে বাসায় থাকতে হবে। সব কিছু আমি দেখাশোনা করব। তুমি বাসায় রেস্ট নিবা। অনেক তো করেছো, এবার আমাকে করতে দাও। আচ্ছা বাবা, তাহলে কালকে সকালেই তুই অফিসে জয়েন করছিস? আচ্ছা। পরের দিন সকালবেলা অয়নের বাবা অফিসের বড় বড় লোকদেরকে নিয়ে একটা মিটিং বসান। আচ্ছা বাবা, তাহলে কালকে সকালেই তুই অফিসে জয়েন করছিস। আজ থেকে আপনার নতুন বস আমার ছেলে অয়ন চৌধুরী। আমার সকল ব্যবসা আমার ছেলে দেখাশোনা করবে। আজ থেকে ও এই অফিসে সিও। আর ম্যানেজার সাহেব, আপনি সব কিছু বুঝিয়ে দিবেন ওকে। অবশ্যই স্যার, আমি সব কিছু বুঝিয়ে দেব। আর আজকের ভিতরেই উকিলকে আমার বাসায় পাঠিয়ে দিও সব কাগজপত্র নিয়ে। আমি সব কিছু আমার একমাত্র সন্তান অয়নের নামে লিখে দেব। বাবা, থাক না এখন। তোমার নামেই থাকায় মানেই তো আমার। আর কিছু করা লাগবে না। তুমি বুঝবা না, আমি যা বলি তুমি তাই করো। এরপর রফিক মিয়া বাসায় চলে গেল। অয়ন অফিসে বসে বসে কিছু একটা নিয়ে চিন্তা করছে। এমন সময় অয়নের ফোনে কল আসে। জি বলুন। অপর পাশ থেকে বিড়ি মুখ নিয়ে বলছে, ইস, আজকে খুব কচি কচি 2টা মাল আসছে, দেখলেই তোমার দাঁড়িয়ে যাবে। তুমি তো আমার রেগুলার কাস্টমার, তাই আগে তোমাকে জানালাম। তুমি যদি নিতে চাও তাহলে স্পেশাল রাখবো তোমার জন্য, কাউকে ছুতেও দিব না। কচি কচি বলতে বয়স কত? আরে তুই বুঝিস না কেন? একদম স্পেশাল মাল এসেছে, দেখে যা। তুই দেখলেই বুঝবি কেমন জিনিস। উপস, আমি ছেলে হলে ওদেরকে একটু ব্যবহার করে দেখতাম। আচ্ছা, আমি আসছি। আয়, আর আজকে টাকা বেশি করে নিয়ে আসবি। এরপর অয়ন বাইক নিয়ে চলে গেল পতিতালয়ের ভেতরে। সেটার ভেতরে বিড়ির গন্ধ দম বন্ধ হয়ে আসছে, কিন্তু কি করবে? তারপরও অয়নের যেতে হয়। অয়ন প্রতিবার তার ভেতরে ঢুকে বের হওয়ার আগেই বলে, আমি আর আসবো না, এটাই শেষ আশা। কিন্তু কি করবে? তার আদরের বোনটাকে সে খুব মিস করছে। অয়ন ভেতরে ঢুকতেই পতিতালয়ের বস, যার সাথে এতক্ষণ কলে অয়ন কথা বলছিল, তার নাম লাইলা চৌধুরী। এই, অয়নকে একটা চেয়ার এনে দে তো। আমি বসবো না। আমি নতুন অফিসে জয়েন করেছি, সেখানে অনেক কাজ বাকি আছে, যার জন্য আমার জরুরি তলব করেছেন। সেগুলো কোথায়? এই পাখি দুটোকে নিয়ে আয় তো। এরপর দুটা মেয়েকে টেনে নিয়ে আসলো। এরপর দুটো মেয়েকে টেনে নিয়ে আসলো। দুটোরই মুখ বন্ধ। তাহাদের মধ্যে বড়টার দিকে অয়ন তাকিয়ে আছে এক দৃষ্টিতেই, কারণ অয়নের চোখগুলো খুব পরিচিত মনে হচ্ছে। অপর পাশ থেকে সেই মেয়েটি চোখ বড় করে আছে, দেখে মনে হচ্ছে সেও অয়নকে চেনে, কিন্তু তার মুখ বাঁধা, তাই সে কিচ্ছু বলতে পারছে না। আচ্ছা, কত দেওয়া হবে বলো? বড়টা একদম স্পেশাল, কেউ এখনো স্পর্শও করেনি, তোর যত ইচ্ছে ব্যবহার করতে পারবি। আর ছোটটা তো আরও স্পেশাল, দুটো মিলে বেশি না, তুই আমাকে 8 লক্ষ দিস। এত টাকা? সুখও বেশি পাবি আর মজাও। আচ্ছা, তার আগে
আমি বড় মেয়ের মুখটা দেখতে চাই। আমার খুব পরিচিত মনে হচ্ছে। তার হাতের মুখে বাঁধন খুলে দাও। এই, ওর হাতের মুখের বাঁধন খুলে দে। এরপর লাইলার লোকেরা বড় মেয়ের মুখ আর হাতের বাঁধনটা খুলে দেয়। মুখের বাঁধন খোলার পর অয়ন হতভম্ব হয়ে গেল রীতিমতো। আর অপর পাশ থেকে বড় মেয়েটি এসেই অয়নের গালে ঠাস করে একটা কষে চড় মারে। অয়ন কিছুই বলছে না, কারণ অয়নের চোখ থেকে অঝরে পানি পড়ছে। ছি, আমার ভাবতেও লজ্জা হয় তুই কিনা এতটা নিচে নেমে গেছিস। আমি এতদিন খেয়ে না খেয়ে যতটা না কষ্টে ছিলাম, তার থেকে বড় কষ্টে এখন আমি আছি। আমার ভাবতেই ছি ছি ওয়াক্থু। আপু, তুই এখানে এভাবে? আমার কোনো ভাই নেই, আমি কারো আপন নই। আমার ভাই কখনো এতটা নিচু কাজ করতে পারে না, কারণ আমার ভাইকে আমি শিক্ষা দিয়েছি। আপু, তুমি আমাকে ভুল বুঝেছো। তুমি যেমনটা ভেবেছো আমি তেমন নই। আমি তোমার শিক্ষা নিয়ে চলি। তুমি জানো আমি তোমার জন্য প্রতিদিন এইখান থেকে মেয়ে কিনে নিই। আপু, আমি ব্যবহার করতে নেই না, মুক্ত করতে নেই, কারণ আমার বোনের স্থানটা খুবই ফাঁকা। পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলে আমার কষ্ট হয় না, কিন্তু শেষ পর্যন্ত তুমি আমায় ভুল বুঝেছো। অয়নের আপুর নাম অনন্যা। তাহলে তুই দামাদামি করছিস কেন? আপু, তোমাকে সব বলবো, তার আগে বলো তুমি এখানে এলে কি করে? আমাদের কলেজের কিছু বকাটে পোলাপেন সেই আমায় 10 মাস আগে। এই অনন্যা, আই লাভ ইউ। দেখো শুভ্র, তুমি আমার অনেক জুনিয়র আর আমি তোমার সিনিয়র। তুমি আমাকে সম্মান দিবা, লাভ লেটার নয়। তাছাড়া আমার ভাই জানতে পারলে তোমায় মেরে ফেলবে। সবার সাথে মাস্তানি করলেও আমার সাথে করবে না প্লিজ। তুই তোর ভাইয়ের ভয় আমাকে দেখাস। তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস? ওই, ওকে তুলে নে, দেখি ওর ভাই বাঁচায় কী করে। এরপর ওরা আমায় গাড়িতে তুলে নিল। আমি চিৎকার করতেও পাইনি, কারণ আমার মুখ বেঁধে রাখে। কিছুক্ষণ পর একটা সুগন্ধি আমার নাক মুখে মারে। এরপর আমি আর কিছু বলতে পারিনি। আমাকে তারা তাহাদের একটা আস্থানে নিয়ে গেল, আর সেটা হলো গভীর জঙ্গলে। যখনই আমার জ্ঞান ফিরে তখনই আবার আমায় অজ্ঞান করে ফেলে। 24 ঘন্টা পর আমার খাবার দিত, তাও রুটি আর কলা। পানিও ঠিকমতো দিত না, অনেক অত্যাচার করে। শুধু আমায় একা না, এরকম শত শত মেয়েদেরকে, কিন্তু কাউকে স্পর্শ করে না। আমাকে 10টা মাস এভাবে কষ্টে রেখে গতকালকে রাতে ওদের কাছে বিক্রি করে দেয়। বর্তমান। বুঝেছি সব আমি, তোমার আর কিছু বলতে হবে না। চলো, যা করার আমি এখন করব। অয়ন, আমি এদেরকে কিনে এনেছি আর এটা আমার ব্যবসা, তাই আমাকে টাকা দিতে হবে। অয়ন রাগে লাল হয়ে গেল। পকেট থেকে একটা টাকার ব্যান্ডেল বের করে লাইলার মুখে মেরে দিয়ে অনন্যার হাত ধরে টানতে টানতে বের হয়ে গেল। গতকালকের মতো আজকেও বের হওয়ার সময় আরুরই সামনে পড়ে। আজকে আরু কিচ্ছু বলেনি, শুধু সি থু। অয়ন আজকে আরুর ব্যবহারের প্রতি বিন্দু পরিমাণও ভ্রুক্ষেপ করেনি, বরং অনন্যাকে নিয়ে হাসপাতালে চলে গেল। অনন্যাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। এরপর বাসায় কল দেয়। বাসা থেকে অয়ন এর বাবা মা চলে আসে। অনন্যাকে পেয়ে তাহারা অনেক খুশিতে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এদিকে অয়নের বুকে প্রতিশোধের আগুন জ্বলছে, রাগে দেওয়ালে হাত মারছে। পরের দিন সকালবেলা অনন্যা কিছুটা সুস্থ হওয়ায় অয়ন অনন্যাকে নিয়ে সকালবেলা বাইকে করে বের হয়ে পড়ে শুভ্রকে ধরতে। এত সকালবেলায় গেল যে তখন মানুষ সকালবেলা হাঁটতে বের হলো। অনন্যা শুভ্রদের আস্তানা চিনে না বিধায় কলেজে নিয়ে গেল, কারণ সকালবেলা তাহারা হাঁটতে বের হয় আর কলেজের মাঠে আড্ডা দেয়। অনন্যা কলেজ গেটের কাছে যেতেই শুভ্রকে দেখিয়ে দেয়। অয়ন বাসা থেকে আসার সময় একটা হকি খেলার লাঠি নিয়ে আসে। সেটা নিয়েই মাঠে গিয়ে ওড়াধুরা মারতে শুরু করে। অল্প কিছু সময়ের মধ্যেই শত শত মানুষ জমে গেল। ঘটনাক্রমে আরুও সকালে হাঁটতে হাঁটতে কলেজের দিকে আসে। মানুষের এত ভিড় দেখে সেও কাছে আসে।
এসে দেখে অয়ন সবাইকে মেরে মাটিতে শুইয়ে রাখছে আর শুভ্রকে এখনও মারছে। হয়তো আর অল্প কিছু সময় মারলেই মরেই যাবে। এমন সময় আরু গিয়ে অয়নকে থামিয়ে দেয় আর গালে একটা চড় বসিয়ে দেয়। সারা রাত পতিতালয়ের মেয়েদেরকে নিয়ে নেশা করবে আর সকালবেলা পাবলিকের সামনে মাস্তানি করবে। এটা স্বাধীন দেশ, এখানে কেউ তার মন মতো চলতে পারবে না আর মাস্তানিও করতে পারবে না। এরই মধ্যে পুলিশ এসে উপস্থিত হলো। আরু লোকের ভিড় থেকে থানায় কল করেছিল। এরপর আরু পুলিশকে বলে, স্যার ধরে নিয়ে যান, সমাজের সব থেকে বাজে লোক। দেখতে পুরো ভদ্রলোক মনে হচ্ছে, কিন্তু তলে তলে সব রকমের বাজে কাজে লিপ্ত আছে। প্রতি রাতে নিয়মিত নতুন মেয়ে কিনে নিয়ে যায়, রাতের পর রাত পার করবে আর সকালবেলা কলেজের ভিতরে এসে মারামারি করবে। এদের জন্য রাস্তায় বের হতে পারি না। আপনি বারবার আমার সামনে আসেন কেন? মেয়ে মানুষের জ্ঞান কম, সেটা আপনাকে না দেখলে বুঝতাম না। এই স্যার চলুন, বাকি কথা থানায় বলবো। আরে ভাই, তুই কিছুই বলছিস না কেন? একটা মেয়ে শুধু শুধু তোকে অপমান করলো। আপু, কিছু মানুষের সাথে কথা বললে আমার কথার মূল্য থাকবে না, আর সবার সাথে আমি কথা বলি না, কারণ সবার জ্ঞান এক নয়। তাই বলে তুই এখন চুপচাপ থানায় যাবি? তুমি এখন বাসায় চলে যাও। আব্বু আম্মু তোমায় খুঁজবে, আর নাস্তা রেডি করে রাখিও আমার জন্য। আমি 30 থেকে 40 মিনিটের মধ্যে চলে আসবো। আচ্ছা। আপনার শ্বশুর এত সহজ নয় থানা। থানার শ্বশুর বাড়ি নয় যে গেলাম আর আসলাম। ক্যারেক্টার লুস একটা, লুচ্চা চরিত্রহীন। মানুষ যেমন, তার মুখের ভাষাও তেমন। পারিবারিক শিক্ষা না থাকলে যা হয় আর কি। দেখুন স্যার, আমার সাথে কি বাজে ব্যবহার করছে আমি হাতে নাতে দেখেছি। রাত হলে মেয়ে কিনে নিয়ে আসে, আর এখন বড় বড় কথা বলছে। চোরের মায়ের বড় গলা, একটা কথাই আছে না। স্যার আপনি যাবেন থানায়? এরপর অয়নকে থানায় নিয়ে গেল। অয়ন থানায় গিয়ে বলল, রাহুল স্যার কোথায়? আপনি আমাদের বস রুল স্যারকে চিনেন কি করে? রাহুল স্যারকে কল করে বলুন যে চৌধুরী গ্রুপের চেয়ারম্যান রফিক চৌধুরীর একমাত্র ছেলে অয়ন চৌধুরীকে আপনারা থানায় নিয়ে এসেছেন। স্যার আপনি আয়ন চৌধুরী? আগে বলবেন না? আমরা আপনার কথা অনেকবার শুনেছি রাহুল স্যারের কাছে। আপনি আছেন এই জন্য দেশে শত পুলিশ মাথা উঁচু করে চলতে পারে। স্যার আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা আপনাকে চিনতে পারিনি। আমি ইচ্ছে করেই পরিচয় দিইনি আপনাদেরকে, কারণ ওই মেয়েটাকে দেখলে আমার রাগ উঠে যায়। চলুন স্যার, আপনাকে বাসায় পৌঁছে দিই। না থাক, আমি একা যেতে পারবো। এরপর অয়ন চলে গেল সেখান থেকে সোজা বাসায় গিয়ে নাস্তা করতে বসে এমন সময় অয়নের আব্বু এসে বলে, আরে আমাকে পুলিশ ধরবে কেন? আমি তো রাহুল স্যারের সাথে দেখা করতে গেছিলাম একটু। ও আচ্ছা, তো তোমাকে ম্যানেজার সাহেব সব কিছু বুঝিয়ে দিয়েছে? না, অল্প কিছু বাকি আছে, আস্তে আস্তে হয়ে যাবে। এমন সময় অয়নের আম্মু ও বোন আসে। সবাই একসাথে টেবিলে বসে। অয়নের আম্মু বলে, অয়ন, একটা কথা বলতাম বাবা। মা বলো। অনন্যাকে তো আল্লাহ তাআলা আমার বুকে ফিরে দিয়েছে, আর অনন্যারও বয়স কম হয়নি। একটা ভালো ছেলে দেখে যদি বিয়ে দিতি, তাহলে হয়তো আমি একটু চিন্তামুক্ত হতাম। এতদিন পর আমি আসি, কোথায় আমাকে একটু আদর যত্ন করবে তা না, আমাকে তাড়িয়ে দিচ্ছে। আগে অয়ন বিয়ে করবে, তারপর আমি বিয়ে করব। আগে আপুকে বিয়ে দেব। আমি আজকে ঘটক সাহেবকে বলে দেব। ঘটক সাহেব বাসায় এসে পাত্রের ছবি দেখাবে, তারপর তোমাদের পছন্দ হলে বলিও। আর আজ থেকে আপুকে আমি অফিসে যাওয়ার সময় কলেজে নামিয়ে দিয়ে যাব। তুই আর পারবি না। পড়বো, সামনে পরীক্ষা আছে তো, তাই হাতের বড় বড় কাজগুলো শেষ করেই কলেজে যাওয়া শুরু করব। আগে অফিস বুঝে নাও, তারপর কলেজে নিয়মিত যেতে পারবে। আরে আম্মু, এত তাড়াহুড়ো করছো কেন? একবার বলছো তো, সময় হলে এমনিই হবে। পরের দিন সকালবেলা আরু তার কলেজে গেল। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর এমন সময় অয়নের গাড়ি এসে কলেজ গেটের সামনে এসে দাঁড়ায়। এরপর অনন্যা নামে। আরু অয়ন আর অনন্যাকে দেখে থুতু ফেলে চলে যায়। অয়ন কিচ্ছু বলেনি, বরং অয়ন সেই দিকে বিন্দু পরিমাণও ভ্রুক্ষেপ করেনি। অয়ন গাড়ি নিয়ে চলে গেল অফিসে। এদিকে আরু
ক্লাস শেষ করে কলেজ থেকে বের হলো। এমন সময় শুভ্র বাইক নিয়ে কোথা থেকে যেন এসে আরুর পাশে দাঁড়ায়। আরু শুভ্রকে দেখে বলল, ভাইয়া কি অবস্থা আপনার এখন? শুভ্র বাইক থেকে নেমে আরুর সামনে এসে একটা গোলাপ বের করে বলে, আই লাভ ইউ। আপনার কি মাথার সমস্যা আছে নাকি? আমি আপনাকে কালকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছি, এখন আপনি আমায় ধন্যবাদ দিবেন তা না গোলাপ দিচ্ছেন। আপনার ছেলেরা একটু সুযোগ পেলে মেয়েদেরকে প্রপোজ করে দেন। আমার তোমাকে ভালো লাগছে, এখন রাজি হলে তো ভালো কথা, না হলে আমি জোর করে নিয়ে যাব। কি তোর সাহস তো কম না, তুই আবাকে জোর করে নিয়ে যাবি? এখন বুঝলাম তখন তোকে কেন মারছিল। আমারই দোষ, আমি কেন তোকে বাঁচালাম। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, ওকে নিয়ে যা এখান থেকে। এর পরিণাম ভালো হবে না কিন্তু। কোনটা ভালো হবে আর কোনটা ভালো হবে না সেটা আমি বুঝি, তোর বলা লাগবে না। তারপর ওরা জোড়াজুড়ি করে আরুকে বাইকে তোলে। আরু চিৎকার দেয়, কিন্তু শুভ্রকে দেখে কেউ কিচ্ছু বলছে না। কিছুক্ষণের মধ্যে অয়ন অনন্যাকে নিতে চলে আসে। অয়নকে দেখে শুভ্র আরুকে ছেড়ে দেয়, কিন্তু অয়ন শুভ্রকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, তাই গাড়ি থেকে নেমেই শুভ্রের গায়ে হাত তুলে। এমনই শুভ্র অসুস্থ আর ভেতরে অয়নের মার খেয়ে রক্তাক্ত হয়ে গেল। আরু অনেক জোরাজোরি করে অয়নকে ছাড়িয়ে নেয়। আরু অয়নের সাথে কথা বলতে চেষ্টা করে, কিন্তু অয়ন গাড়ি নিয়ে চলে গেল। অয়ন বাসায় চলে গেল। পরের দিন সকালবেলা অয়ন অনন্যার সাথে কলেজে আসে। অয়ন এই কলেজেরই স্টুডেন্ট, কলেজের ভালো স্টুডেন্ট, তবে নিয়মিত কলেজে না আসা যাওয়াতে কলেজের সে ততটা পরিচিত নয়। অয়ন কলেজে ঢুকতেই আরও নজরে পড়ে। অয়ন কিছুটা যেতে না যেতেই পেছন থেকে সুইটি এসে ডাক দেয়। অয়ন ভাইয়া। সুইটি মুখে ভাইয়া ডাক শুনে আরও কিছুটা অবাক হয়, তাই আরও একটু সামনে আগায়। এমন সময় আরুর বান্ধবী নিহাও আরুর কাছে আসে। কি রে, একদিকে তাকিয়ে আনমনে হাঁটছিস যে? তেমন কিছু না। আচ্ছা তুই তো এই কলেজের শুরু থেকেই পড়িস, তুই কি ওই সানগ্লাস পরা লোকটাকে চিনিস? অয়নকে ইঙ্গিত করে বললাম। কেন চিনব না, উনি তো অয়ন ভাইয়া, চৌধুরী গ্রুপের বর্তমান চেয়ারম্যান। সেটা আমিও জানি, তার চরিত্র সম্পর্কে জানতে চাই। মেয়ে পাগল নাকি? তুইও না, কি যে বলিস। অয়ন ভাইয়া খুবই ভদ্র আর মেয়েদের থেকে সবসময় দূরে থাকে। কত মেয়ে অয়ন ভাইয়ার সাথে একটু কথা বলার জন্য পাগল হয়ে পড়ে, কিন্তু অয়ন ভাইয়া কথাই বলে না। কি বলিস? তাহলে আমি যে দেখলাম সেদিন পতিতালয় থেকে মেয়ে নিয়ে বের হলো, একদিন নয় দুদিনে 3 দিন দেখলাম। শোন, মাঝে মাঝে আমরা চোখে যা দেখি তা সত্যি হয় না, এই জন্যই বলছি হয়তো এর ভিতরে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। তুই যেমনটা ভাবছিস অয়ন ভাইয়া আমার জানা মতে তেমন নয়। এদিকে সুইটি অয়নকে ডাক দিতেই অয়ন পেছনে ফিরে দেখে সুইটি। আরে সুইটি যে, কি খবর বলো? সাথে সাথে সুইটি অয়নের পা ধরে সালাম করে। আরে আরে কি করছো? এটা কলেজের মাঠ, সবাই দেখছে তো। সবাই দেখবে এটা তো আমি চাই, কারণ যে মানুষটার জন্য আমি আমার আত্মসম্মান ফিরে পেয়েছি, এরপর বোনও মায়ের মুখে হাসি ফুটেছে, সেই মানুষটার পা ধরতে আমার সমস্যা কোথায়? এখন তুমি বেশি বলছো। না ভাইয়া, আমি যা বলছি সবই সত্যি। ভাইয়া একটা রিকোয়েস্ট করব আমি। অবশ্যই। আম্মু আপনাকে দেখবে বলেছে। আচ্ছা কালকে যাব, কেমন? আচ্ছা ভাইয়া, আমি আসি তাহলে, কেমন? এরপর অয়ন আর অনন্যা কলেজের ভেতরে ঢুকে গেল। আর অন্যদিকে সুইটি চলে যাওয়ার সময় আরু আর নেহা সুইটিকে দাঁড় করিয়ে দেয়। তুমি ওকে সালাম করছো কেন? আপনি সেই না যার সাথে ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল, আর আপনি আমাদের কোনো কথা না শুনেই চলে গিয়েছিলেন। আপনি অনেক বড় একটা জিনিস হারিয়ে ফেলেছিলেন। আপনি ভাইয়াকে যেমনটা ভেবেছেন, ভাইয়া তার থেকে পুরো উল্টো। আপনি মনে করতে পারেন আপনি একটা হীরা হারিয়ে ফেলেছেন। কেন? ভাইয়ার মতো মানুষ হয় না। হয়তো আপনি সেই দিন চোখে দেখেছিলেন ভাইয়া আমায় কিনে নিয়ে আসছিল,
আর আপনি হয়তো এটা ভুলে গেলেন যে সব মেয়েদেরকে কিনে নিতে হাত কাটায় না। এখনো কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে কিনে নিয়ে মুক্ত করে দেয়। মানে কি? ভাইয়া আমার মতো শত শত মেয়েদের পতিতালয় থেকে কিনে নিয়ে এসে মুক্ত করে দেয় আর আমাদের সঠিক পথ দেখিয়ে দেয় আর তাদেরকে নিজের বোন বানিয়ে নেয়। আরও 2 পা পিছু হয়ে যায় আর কিছুটা ভেঙে পড়ে, তবে নিহা ধরে রাখে। আচ্ছা আপু, আমি আসছি, তবে মনে রাখেন আপনি কিন্তু হীরা হারিয়ে ফেলছেন। এরপর সুইটি চলে গেল। আরও সেই স্থানেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর শুধু অয়ন একা বের হয়। তরু অয়নের সামনে গিয়ে দাঁড়ায়। সরি, আপনি আমাদের সম্পর্কটা গড়াতে পারেন, আমি রাজি আছি। অয়ন একটা হাসি দিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করব? এটা ভাবতেও আমার হাসি পায়। যে আমায় বুঝতে চায় না, বুঝতে পারাটা, তার সাথে তো আমি 1 মিনিটও থাকতে চাই না। আর সেখানে কিনা আপনার সাথে সারা জীবন থাকতে হবে? মানুষ বলতেই ভুল হয়, তাই বলে কি ক্ষমা করা যাবে না? ভুল ভুল কাকে বলে জানেন আপনি? আপনি যেটা করেছেন সেটা পুরোটাই ইচ্ছে করে করা। আপনি আমায় জিজ্ঞেস করতে পারতেন আমি কেন সেখানে যাই, তা না করে আপনি আমায় উল্টো আরও অন্য কিছু মনে করেন। আমি বাবাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনার বাবাকে বলবেন আপনি বিয়ে করতে রাজি, তবে আমি নই। এজন্য আপনি অন্য ছেলেকে আগে থেকে পছন্দ করে নিন, তারপর আপনার বাবাকে বলিয়েন আমি বিয়ে করলে আপনাকেই করব, আর সেটা অতি দূরত্বই। জেগে জেগে কল্পনা করা ভালো, কিন্তু স্বপ্ন দেখা ভালো না। যে স্বপ্ন বাস্তব করা সম্ভব তা জেগে দেখাই ভালো। আপনি কি আমাকে জোর করে বিয়ে করবেন? যদি বলি তাই? তাহলে আমি বলবো আপনি পাবনা গিয়ে আগে ভাগে ভর্তি হন। আচ্ছা, তাহলে আমিও শেষ কথা বলতেছি, আগামী 1 মাসের মধ্যে আপনাকে আমি বিয়ে করব। আচ্ছা, তাহলে আমিও আপনাকে বলছি আগামী 10 দিনের মধ্যে একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করব, তাও আপনার থেকে সুন্দরী, আর আগামী 1 মাসের মধ্যে আমি বিয়ে করব। আচ্ছা, তাহলে এখন এখান থেকে সময় শুরু। জি, এবার আপনি আপনার নতুন বর খুঁজতে থাকুন। এই আরও হাঁটতে শিখিনি জীবনেও। এই অয়ন চৌধুরী জীবনে হাঁটতে হবে এমন শব্দ অয়ন চৌধুরীর ডায়েরিতে নাই। এরপর অয়নের বাড়ির দিকে চলে যায় আর আরও তার বাড়ির দিকে চলে যায়। অয়ন বাড়িতে ঢুকতেই দেখে বাহিরে দামি গাড়ি আর ভেতরে কেমন যেন হই হুল্লোড় শোনা যাচ্ছে। কি হচ্ছে ভেবেই পাচ্ছে না। বাইক রেখে 1 পা 2 পা করে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই দেখে অয়নের ছোট্ট চাচ্চু রকি খান ও তার স্ত্রী রেহেনা। অয়ন খুশিতে তাহাদেরকে জড়িয়ে ধরে। তোমরা কখন আসলে ছোট আব্বু আম্মু? আমাকে একটু জানালে না? আর বলিস না বাবা, তোর বিয়ের কথা শুনে ছুটি কাটলাম, আর যখনই রওনা দিব তখনই তোর আব্বু বলে আসতে না, বিয়ে নাকি হবে না। তুই বল, এই টাইমে আবার বাসায় ফিরে যেতে মন চায়? তাই চলে আসলাম। 1 মাসের মতো ছুটি পেয়েছি, তাই সবাই চলে আসলাম। ভালো করেছো ছোট আব্বু, আমি অনেক খুশি হয়েছি। আমাদের ছোট অয়ন তো অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখতে হবে না কার ছেলে, তাছাড়া অয়ন এখন আমার সব ব্যবসা দেখাশোনা করে। আলহামদুলিল্লাহ, আমাদের রক্ত বলে কথা। হয়েছে, এবার ছেলেটাকে একটু ফ্রেশ হতে দাও। যাও বাবা, ফ্রেশ হয়ে আসো। নিজের রুমে সাবধানে যাস। কেন রে, আমার রুমে সাপ আছে নাকি? জানি না, তবে সাবধানে যাস। বল না রে প্লিজ, আমার রুমে কি হয়েছে? কিছু না তো, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবে। একটু দেরি হবে, গোসল করতে হবে। আচ্ছা। এরপর অয়ন গান গাইতে গাইতে তার রুমে চলে গেল। রুমে ঢুকে আগের মতো শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয় খাটের ওপরে, আর টাওয়ালটা নিয়ে বাথরুমে চলে গেল। গোসল শেষ করে গান গাইতে গাইতে বের হয়। মাতাল হয়ে হিসি করব দেওয়ালে, আরে মাতাল হয়ে হিসু করব দেওয়ালে, সালা যা হবে দেখা যাবে কাল সকালে, সালা যা হবে দেখা যাবে কাল সকালে। অয়ন সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অয়ন গান বন্ধ করে দিয়ে মেয়েটার দিকে তাকায়। মেয়েটা অয়নের দিকে তাকিয়ে জোরে চিৎকার দেয়। অয়ন মেয়েটার চিৎকার শুনে নিজের দিকে তাকায়, তাকিয়ে দেখে
অয়ন খালি গায়ে, আর টাওয়ালটা ভালো করে বাঁধার জন্য সবে মাত্র খুলল। অয়নের নজর নিচে যাওয়াতে অয়নের চিৎকার দিয়ে ওঠে, আ! রাম ছাগলের মতো না চিৎকার করে টাওয়ালটা তো তুলে বেঁধে নিতে পারো। হুম হুম, চিৎকার দিতেছ টাওয়াল মাটিতে ফেলে? লজ্জা শরম বলতে কি কিচ্ছু নেই? এত বড় একটা ছেলে, তাও আবার ল্যাংটা। টাওয়াল ডেকে বাথরুমে দৌড় দিল। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করতে দেয়। তাহাদের দুজনের চিৎকার শুনেই সবাই উপরে চলে আসে। মেয়েটা তাড়াতাড়ি টাওয়ালটা তার ওড়নার ভেতরে লুকিয়ে নেয়। কিরে মা, এভাবে চিৎকার দিলি যে? তো তেলাপোকার ভয়ে বাবা। অয়নেরও তো মনে হয় চিৎকার শুনলাম। ছোট আম্মু, অয়ন ভাইয়া বাথরুমে গিয়েছিল আর আমি তেলাপোকাকে একটা লাথি মেরে বাথরুমে দিয়েছি। অয়ন ভাইয়া দেখে হয়তো হঠাৎ ভয় পেয়ে গেল। অনন্যা এক কোণে লুকিয়ে লুকিয়ে হাসে, আর অনন্যা লক্ষ্য করে দেখলো যে মনির হাতে টাওয়ালটা। সবাই চলে গেল, অনন্যাও চলে গেল। এরপর অয়ন বাথরুমের দরজায় একটু ফাঁক করে বলে, টাওয়ালটা দেন তো আপনি। জীবনে মুভিতে এমন দৃশ্য দেখেছিলাম, নায়ক নায়িকা একইভাবে সামনাসামনি হয়, কিন্তু পরে তো নায়ক তাওয়াল নিয়ে বাথরুমে যায়। তুমি তাওয়াল রেখে গেছো কেন? এত বড় মানুষ এভাবে গেছো? আমি সবাইকে বলে দিব। এই কে আপনি? আমার রুমে কেন আসছেন? আমি আপনার ছোটবেলার বউ, আপনার ছোট শ্বশুর আব্বার একমাত্র আদরের রাজকন্যা মনি। তুই এত বড় হয়ে গেছিস? আচ্ছা যাই হোক, তুই আগে টাওয়ালটা দে, তারপর তোর সাথে সব হিসাব নিকাশ করছি। বললেই আমি দিয়ে দিব? এত সোজা না। আমাকে আদর করে ভালোবাসি বলবা, তারপরে আমি দিব। তুই কি পাগল হলে নাকি? আমি এটা তোকে বলবো কেন? তুই তো আমার বোন। হ্যাঁ, আমি এখন পাগল। আপনি যে ছোটবেলায় আমায় বউ বলে ডাকতেন, তখন আমি আপনার বোন ছিলাম না? এখন আমার বিয়ে করে সত্যি বউ বানাতে হবে, তা না হলে আমি তাওয়াল দিব না। আরে ছোটবেলার কথা এখন টানছিস কেন? ছোটবেলা আর এখন কি এক নাকি? প্লিজ বোন, টাওয়ালটা দে, খুব খিদে পেয়েছে, কিছু খাবো। আগে সুন্দর করে বলো, বউ ভালোবাসি। উফ, তুই আগের মতোই তেরা আসছিস। আমি জানি তোর তেরামি কমেনি। আচ্ছা বলছি, বউ ভালোবাসি, এবার দে। হয়নি, রোমান্টিক ভাবেই বলবি। মনে করবা আমি তোমার সত্যিকারের বউ, বাস্তবের বউ, আর বলবা মনি বউ ভালোবাসি। উফ, মনিকা বউ, আমি তোমায় ভালোবাসি। এই নাও। উফ, মেঘনা চাইতেই বৃষ্টি। কত বছর পরে শুনলাম এই কথাটা, পুরাণ জুড়ে গেল গো জামাই। অয়ন বাথরুম থেকে বের হয়ে মনির কানে হাত দিয়ে কানটা টেনে বলল, ভুলে যাসনি তুই এখন অনেক বড় হয়েছিস। এইভাবে পাগলামি করলে তোকে কেউ বিয়ে করতে চাইবে না। আমিও তো চাই কেউ না করুক, তখন তুই করবি। তুই হয়তো জানিস না, কাজিন বিয়ে করলে কত মজা। সেই ছোটবেলায় তুই আমার বউ বলতি, আর আমি লজ্জায় মুখ লুকিয়ে নিতাম। ছোটবেলায় ভালো ছিল, একটু লজ্জা ছিল, এখন তো লজ্জাহীন হয়ে গেলি। তোর কাছে আমি লজ্জা লুকাবো কেন? বাসর ঘরে তো ঠিকই আমার সব বলে ফেলবি, তখন কি করব আমি? বাপরে বাপ, তুই এত কিছু শিখে গেছিস। আজকে আব্বুকে বলবো তোকে বিয়ে দিতে, তা না হলে তুই বিয়ের আগে মা হয়ে যাবি। আমি মা হলে বাবা তোকেই বানাবো। চুপ কর, আর আমার রুম থেকে বের হ, আমি রেডি হয়ে আসছি। আরে গিয়ে কি হবে? আসল জিনিস তো দেখেই ফেলেছিস। যাবি তুই? এরপর মনি এক দৌড়ে নিচে চলে গেল। অয়ন রেডি হচ্ছে আর ভাবছে, এই মেয়ে এত বড় কি করে হলো? মাত্র 10 বছর আমাদের সাথে থাকে না, তাতেই এত বড় আর সুন্দরী হয়ে গেল। এরপর অয়ন নিচে যায়। নাস্তার টেবিলে সবাই বসে নাস্তা করে। এমন সময় রকি খান বলল, ভাইয়া, আমরা তো প্রায় 1 মাসের মতো থাকবো। এই কয়েকদিনের জন্য মনিকে একটা কলেজে অ্যাডমিশন করে দিতে, তাহলে ওর জন্য ভালো হতো। এতদিন পর দেশে আসছে, একটু ঘুরে ফিরবে, তাহলে তো মনটা ভালো হতো। সামনে ওর এক্সাম, এখন যদি পড়া থেকে দূরে থাকে তাহলে তো পরীক্ষা ভালো হবে না। তাছাড়া কলেজে গেলে কি ঘোরাফেরা করা যাবে না? অয়ন, আব্বু তো আসছে,
সব সময় একসাথে ঘোরাফেরা করতে পারবে। কথাটা শুনে মণি অয়নকে টেবিলের নিচ দিয়ে পায়ে লাথি দেয় আর মুচকি মুচকি হাসছে। না না, আমি পারবো না, আমার অফিস আছে। অফিস ম্যানেজার সামলাবে, তুই মনিকে একটু সময় দিস। সময় দিলে কি হবে ভাই? আচ্ছা, এখন সবাই নাস্তা করো। এদিকে আরু তার বাসায় গিয়ে তার বাবাকে বলল, বাবা, আমি তোমার কাছে শেষবারের মতো একটা জিনিস চাইবো, দেবা? শেষবারের মতো মানে? সারা জীবন তুই চাইবি। তুই আর তোর ভাই আমার কলিজা, তোরা না চাইলে কে চাইবে? এই চাওয়াটা পূর্ণ হলে আর আমার কিছু চাওয়ার থাকবে না। বল। যে ছেলেটার সাথে আমার বিয়ের কথা হয়েছে আর দিন তারিখও ঠিক হয়েছে, সেই ছেলেটাকে আমি বিয়ে করতে চাই। সেদিন তাহাদের সাথে যে অন্যায় আমি করেছি, এরপর আমি কোন মুখে তাহাদের কাছে আবার বিয়ের প্রস্তাব নিয়ে যাব? আমার কি লজ্জা নাই নাকি? আরে বাবা, তুমি বিষয়টা এভাবে নিচ্ছ কেন? সেদিন একটা ভুল বিষয় আমি দেখেছি, এখন খবর নিয়ে দেখলাম সেটা আমার বোঝার ভুল ছিল, তাই আমি তাহাকে বিয়ে করব। আমি কি করব আর? সেই দিন তাহারা রিকোয়েস্ট করেছে, আমি তাও অ্যাকসেপ্ট করিনি। এখন কল দিলে আমায় কি ভাববে? আমি তা জানি না, শুধু একটা কথাই বলবো, আমি তাহাকে বিয়ে না করতে পারলে জীবনে রাখবো না। এমন করে বলে না, আমার মান সম্মানের থেকে তোর জীবন আমার কাছে বেশি দামি। আচ্ছা, আমি কথা বলবো। আই লাভ ইউ বাবা। আচ্ছা, এবার ফ্রেশ হও, যাও। বাবা। আরু মা, শোনো। বাবা বলো। আগামীকালকে অভ্র দেশে আসবে। সত্যি? কালকে ভাইয়া দেশে আসবে? সেটাই তো বললো আমায় কল দিয়ে। এবার আসলে বিয়ে করিয়ে দিব। আমাকে একটু বললে না যে? আমায় তো রাতে বললো। আচ্ছা। এরপর আরু তার রুমে চলে গেল। এইদিকে অয়ন সকালবেলা বাইক নিয়ে বের হয়ে চলে গেল সুইটিদের বাসায়। অন্যদিকে ড্রাইভারকে বলে দিল মণি আর অনন্যাকে কলেজে দিয়ে আসতে, সে পরে যাবে। অয়ন সুইটিদের বাসায় গিয়ে তার আম্মুর সাথে দেখা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে অনন্যা আর মণি কলেজ থেকে বের হয়ে গেল, ঘুরতে গেল। কিছুটা যাওয়ার পর শুভ্র ও তার লোক এসে পথ আটকায়। তোরা এখানে? তোর ভাই আমাকে অনেক মেরেছে, এখন আমি তোদেরকে মেরে প্রতিশোধ নেব। তোরা অয়নকে ভালো করে চিনিস, অয়ন কিন্তু জানতে পারলে তোকে একবার কবরে পাঠিয়ে দেবে। আগে তোরা বেঁচে ফির, তারপর না হয় অয়ন খবর পাবে। তোদেরকে মেরে কুচি কুচি করে ঢাকা শহরে বিরিয়ানি করে পথ শিশুদের খাওয়াবো। আপু, এরা কারা? অয়নকে কল দাও মনি। মণি যখনই অয়নকে কল দিবে তখনই শুভ্র মণির থেকে মোবাইলটা কেড়ে নিল আর মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল জঙ্গলের মধ্যে। মণি আর অনন্যাকে নিয়ে জোরাজোরি শুরু করে দেয়। অনন্যা আর মণি চিৎকার করতে থাকে। হঠাৎ কোথা থেকে যেন একটা প্রাইভেট কার এসে দাঁড়ায়। গাড়ি থেকে একটা স্মার্ট ছেলে নেমে আসে, দেখতে সিনেমার নায়কদের মতো। উচ্চতা, লম্বা, ফর্সা, গালে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো একটু লম্বা আর চোখে একটা সানগ্লাস। লোকটি গাড়ি থেকে নেমেই শুভ্রদের সাথে মারামারি করে। অনন্যা আর মণিকে উদ্ধার করে। শুভ্র তার লোকেদেরকে নিয়ে পালিয়ে যায়। ধন্যবাদ, আপনি না আসলে কি যে হতো। আরে আমি তো মাত্র উছিলা, আল্লাহ রক্ষা করেছে আপনাদেরকে। আচ্ছা, আপনার নাম কি? আর আপনাকে দেখে তো মনে হয় না এই শহরে আগে কখনো আসেন। আমি অব্বর খান, আমি ছোট থেকে বিদেশে থাকি। প্রায় 20 বছর পর আজকে প্রথম দেশে আসলাম। আপনার নাম? অনন্য চৌধুরী, চৌধুরী গ্রুপের মালিকের একমাত্র মেয়ে। এবার মাস্টার্স শেষ করব। আচ্ছা, আপনার নম্বর পেতে পারি? অবশ্যই নেন। 018। চাওয়া মাত্র দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি নাম্বারটাও যদি দিতে না পারি তাহলে তো নিজেকে খুবই ছোট মনে হবে। আচ্ছা, আমাদের বাসায় এখনই আসেন কফি খেতে। আসবো। ভাইয়া, আপনি কি বিয়ে করেছেন? না, দেশে আসছি সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করব। কিন্তু আর কি দেখব, সুন্দরী তো পেয়ে গেলাম। মানে? আপনি যে সুন্দরী, আমি তো এর আগে এত সুন্দরী দেখিনি, তাই বললাম দেশে আসতে না আসতেই সুন্দরী মেয়ের সাথে পরিচয়। আচ্ছা, আমরা আসি।
কলে কথা বলবো কিন্তু। অনন্যা আর কিছু বলেনি, চলে গেল কলেজে। এর দিকে অয়ন কলেজে এসে অনন্যা আর মনিকে খুঁজে, কিন্তু কোথাও পায় না। কল দিচ্ছে, কলও ধরছে না। টেনশনও হয়। তারপর বাইক নিয়ে বের হতেই দেখলো তারা রিক্সা নিয়ে আসলো। অয়ন কাছে চলে যায়। কোথায় গেলে তোমরা? আমি কতগুলো কল দিলাম আর তোমরা কল ধরলে না কেন? এরপর মনি সব কিছু বলে দেয়। অয়নের রক্ত মাথায় উঠে গেল। শুভ্রকে ধরতে যাবে, তখনই অনন্যা বলল, তোর যাওয়া লাগবে না, একটা লোক তাদেরকে মেরেছে। একটা লোক বলতে? অনেক সুন্দর একটা ছেলে, আজকেই দেশে আসলো আর এসেই আমাকে বাঁচালো। আচ্ছা। আপুর কিন্তু সেই লোকটিকে পছন্দ হয়েছে। চুপ, কি বলো এসব? আচ্ছা, এই ব্যাপারে বাসায় কথা বলবো, চলো বাসায়। অয়ন অনন্যা মনি বাসায় চলে গেল। অনন্যা মনির বাসায় চলে গেল। এদিকে অভ্র ও বাসায় চলে আসে। আরও অভ্রকে দেখে দৌড়ে গিয়ে অভ্রকে জড়িয়ে ধরে। ভাইয়া, ভাইয়া। কেমন আছিস তুই? ভালো ছিলাম না, তোকে দেখে অনেক ভালো হয়ে গেছি। বাবা কোথায়? বাবা বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আসো, ভিতরে আসো, ফ্রেশ হও। এই শোন না, আসার সময় পথে কি হয়েছে? কি হয়েছে, কোনো সমস্যা? আরে না, অপরন্ত একটা সুন্দরী মেয়ের সাথে পরিচয় হয়েছে। মনে হচ্ছে পরি, চেহারাটা মায়াবী, দেখলেই মনে হয় তাকিয়ে থাকি। ইস, এত সুন্দরী আমি আগে কখনোই দেখিনি। আমি ভাবতেই পারছি না আমাদের দেশেও তো সুন্দর মেয়ে আছে। চোখগুলো হরিণের চোখের মতো, ঠোঁটগুলো চিকন চিকন, তার উপর আবার হালকা গোলাপি লিপস্টিক, চুলগুলো বাতাসে এসে মুখে পড়ে, আর ঠোঁটের ডান কোণে একটা তেল, আর হাসলে গালে টোল পড়ে। অনেক ভালো মেয়েটা। হাই হাই, আমার ভাই দেশে আসতে না আসতে প্রেমে পড়ে গেল। এত সুন্দরী মেয়েটাকে তো আমার ভাবি বানানোই দরকার। কিভাবে দেখা হলো আর কোথায় দেখা হলো? তোর ভাবি হলে তো আমার ভালোই হতো, বিয়ে করলে তাকেই করব। এরপর অভ্র সব বলল, কিভাবে দেখা হলো আর কোথায় দেখা হলো। তার মোবাইল নাম্বার আছে কিংবা কোনো ছবি? মোবাইল নম্বর চেয়েছি, এরপর সে দিয়েছে, কিন্তু ছবি চায়নি। তবে তার আড়ালে লুকিয়ে একটা ছবি তুলেছি। দেখি দেখি ভাইয়া। এরপর অভ্র আরুকে ছবিটি দেখালো। আরু ছবি দেখে অবাক হয়ে গেল, কারণ এটা অয়নের বড় বোন। আরুর খুশিটা আরও বেড়ে গেল, কারণ অয়নের কাছে যাওয়ার একটা সুযোগ হয়েছে। কিরে, মেয়েটার ছবি দেখে চুপ হয়ে গেলি যে? তুই কি চিনিস তাকে? আমাদের কলেজেই পড়ে, তবে একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা আবার? এই মেয়ের পরিবারের সাথে আমি একটা অন্যায় করেছি, এখনও সেই অন্যায় শোধাতে পারিনি। তবে তুমি যদি বিয়ে করো তাহলে আমি ক্ষমা চাওয়ার একটা সুযোগ পাবো। কিন্তু কিন্তু কি? মেয়েটার ভাই যদি জানে তুমি আমার ভাই, তাহলে কখনো সে মেনে নেবে না। আর যদি সে রাজি না হয়, তাহলে মেয়েটা জীবনেও রাজি হবে না। তাহলে কি তাকে বিয়ে করা আমার জন্য সম্ভব না? একটা রাস্তা আছে, তবে অনেক কষ্ট করতে হবে। কি রাস্তা? সেই ছেলের পরিবারের কাছে তোমার পরিচয় লুকিয়ে রাখতে হবে। একবার যদি বিয়েটা হয়ে যায়, তাহলে আসল পরিচয় দিয়ে দেব। মেয়ের পরিবারের লোকেরা আমাকে আর বাবাকে চেনে, আমাদের বাসা চেনে না। আর মেয়েটা তো আমাকে চেনে আর বাবাকেও চেনে না। বুঝতে পেরেছি। এখন আমি কি করব সেটা বল। তুমি মেয়েদের সাথে কথা বলে তাহাকে পটিয়ে ফেলো। এইদিকে আমিও দেখছি কিছু একটা করা যায় কিনা। তবে তোমার মেয়েকে যেভাবে হোক রাজি করাতে হবে। আর একটা কথা, এই বিষয়ে কখনো বাবাকে বলিও না। 10 দিন তুমি রেস্ট নেবা কমপক্ষে। এর ভিতরে তুমি মেয়েটাকে পটিয়ে ফেলবা, মাঝে মধ্যে বাইরে ঘুরতে নিয়ে যাবা। যেভাবেই হোক এই মেয়েকে আমার ভাবি হিসাবে চাই। লক্ষ্মী বোন আমার, তোর পছন্দ আমার পছন্দ, তাহলে তো তোর ভাবি হবেই। শুধু একটু তোর ভাইকে সময় দে। এবার যাও, ফ্রেশ হয়ে বিশ্রাম নেবে। আমি তোমার জন্য নাস্তা তৈরি করছি। এরপর অভ্র রুমে চলে গেল। এদিকে অয়ন অনন্যার রুমে গেল। কিরে, আসবা ভিতরে? পাগল একটা, তুই আসবি আবার জিজ্ঞেস করা লাগে নাকি? আয়। আচ্ছা, এবার বল,
ছেলেটার বাসা কোথায়, কি করে? আরে বাদ দে না, তুই সেটা নিয়েই পড়ে আছিস। আমি আমার বোনকে বুঝি, কিন্তু তুই সেখান থেকে আসার পর থেকেই কেমন কেমন জানি করিস। আমাকে বল, আমি সব কিছু ঠিকঠাক করে নিই। বিয়ের দিন তারিখ তা না হলে কবে আবার আমাদেরকে ছেড়ে পালিয়ে বিয়ে করে কল দে বলবি, অয়ন ভাই আমরা তো বিয়ে করে নিয়েছি। কানের পিছনে কষে একটা থাপ্পড় দিমো। বড় হয়ে গেছিস নাকি? আমার পরিবার আমার কাছে সব কিছু। পরিবার যেখানে বিয়ে দেবে আমি সেখানেই করব। চাই সে কালো কিংবা প্রতিবন্ধী হোক না কেন, পরিবারের দিকে তাকিয়ে আমি কোনো ছেলে পছন্দ করি না। হুম, আমি তো সেটা জানি, কিন্তু তোর পছন্দ হয়েছে তাহাকে আমি দেখব, আর আমার পছন্দ হলে বিয়ের দিন তারিখ ঠিক করে আসবো। অয়ন, তুই একটু বেশি করছিস না? বাদ দে না রে ভাই, বাবা মা তো আমার জন্য ছেলে দেখতেছি, তারপর কেন আবার অন্য কথা তুই বলছিস? আচ্ছা শোন, তোর সাথে এভাবে কথা বললে হবে না। সোজা কথা শুনে রাখ, আগামী 5 দিনের মধ্যে তাহাকে তুই আমার সাথে দেখা করাবি। আমার অফিসে কিভাবে করাবি সেটা তুই ভালো জানিস। আর একটা কথা, আজ থেকে তোর জন্য ছেলে দেখা বন্ধ। বিয়ে করলে ওই ছেলের সাথে তোকে বিয়ে দেব, তাই বিয়ের আগে পরিচিত হয়ে নে আর কেমন জেনে নে। এটা বলে অয়ন রুম থেকে বের হয়ে যাবে এমন সময় মনির সাথে ধাক্কা খায়। মনি পড়ে যেতে লাগলো। অয়ন সিনেমার নায়কদের মতো মনিকে ধরে ফেলে। মনি মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ ধরে রাখার পর মনি অয়নকে একটা চোখ মারে। চোখ মারার পর অয়ন মনিকে ছেড়ে দেয়। মনি পড়ে গিয়ে মাঝে ব্যথা পায়। অয়ন মনিকে থামানোর জন্য মুখ চেপে ধরে, কিন্তু অয়ন বুঝতে পারেনি যে মনি খুব বেশি ব্যথা পেয়েছে। তাই মনিকে কোলে তুলে নেয় আর আলতো করে মনিকে তার রুমে নিয়ে শুইয়ে দেয়। মনি অয়নের কোলে ওঠে কল্পনার জগতে চলে গেল। কল্পনার শহরে গিয়ে অয়ন আর মনি একটা অপরে রোমান্টিক মুডে গল্প করতেছে। এরই ভিতরে অয়ন মনিকে খাটে রেখে দেয়। মনির সেই দিকে কোনো খেয়ালই নেই। অয়ন মনির এই অবস্থা দেখে হাতে চুটকি মেরে দেয়। চুটকির আওয়াজে মনি বাস্তবে ফিরে আসে। এরপর অয়ন রুম থেকে বের হয়ে পড়ে। এদিকে আরও তার রুমে গিয়ে বসে আছে কোলবালিশ নিয়ে। তখন রাত প্রায় 11টা বাজে। নিজে একা একাই কথা বলে। মিস্টার অয়ন চৌধুরী, এবার দেখবে আমার গেম। এখন এমন গেম খেলবো যে আপনি আমাকে বিয়ে করতে বাধ্য থাকবেন। আপনি আমাকে 1 মাস সময় দিলেন না, এই 1 মাসের মধ্যে আমি আপনাকে বিয়ে করব। মাঝে ব্যবহার করব আমার ভাইকে আর আমার হবু ভাবিকে, মানে আপনার আদরের বোন অনন্যাকে। এই আরও কখনো বাজিতে হাঁটতে শেখেনি, আর এটা তো আরও জীবন মরণের বাজি। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকেই বিয়ে করব। এখন শুধু একটু সময়ের অপেক্ষা। কাল থেকে আমার গেম শুরু। প্রথম গেমটা কালকে কলেজ থেকে শুরু হবে। এমন সারপ্রাইজ দিব যে পাগল হয়ে যাবে। অন্যদিকে অয়ন রাতে তার রুমে এসে ভাবছে, আমার সাথে বাজিতে লাগতে আসছে, সাহস কম না। আমি বলছি না, আমি অল্প কয়েকদিনের মধ্যে গার্লফ্রেন্ডের ব্যবস্থা করব। আমি তো আমার গার্লফ্রেন্ডকে পেয়ে গেছি, অয়নের মনি। অয়ন আর মনির জুটি বেস্ট। আর আমি বিয়ে করলে মনিকে করব, কারণ মনি আমাকে সেই ছোটোবেলা থেকেই ভালোবাসে, আর মনির আব্বুও আমাকে অনেক ভালোবাসে। আগামী 1 মাসের মধ্যে আমি মনিকে বিয়ে করব। তার আগে আপুর বিয়ের কাজটা শেষ করতে হবে। আর কালকে আমি কলেজে মনিকে সাজিয়ে নিয়ে যাব, আর কালকে হারুর সাথে মনিকে পরিচয় করে দেব, আর সারপ্রাইজ দেব। আমি বুঝে দেব হে অয়ন যেটা বলে সেটাই করে। এদিকে রাতে অভ্র অনন্যাকে কল দেয়। অনন্যা অভ্রের কলের অপেক্ষায় ছিল। হ্যালো সুন্দরী, আপনি? চিনতে পেরেছো আমায়? কেন চিনব না? আপনি ছাড়া কে কল দিবে আমায়? আমার নাম্বার তো কারো কাছে নেই। বাহ, তাহলে মনে হয় আমার কলের অপেক্ষায় ছিলে। আমি কেন আপনার কলের অপেক্ষায় থাকবো? তা না হলে কল দেওয়ার সাথে রিসিভ করলে, একটু দেরিও করলে না যে। ফোন হাতেই ছিল। ও আচ্ছা, তো কি করছো? এই তো বসে আছি। আপনি? সেম, তবে
তবে কি? বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। সবেমাত্র আজকেই দেশে আসলাম আর আজকেই শুরু? হুম। তো মেয়ে পছন্দ হয়েছে? এখনো দেখিনি, কালকে এক বাসায় যাব দেখতে। আচ্ছা তাহলে রাখছি। ওই শুনছেন? ওই প্লিজ একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ। বলেন। কালকে একটু আমার সাথে দেখা করতে পারবেন প্লিজ? আপনি তো কালকে মেয়ে দেখতে যাবেন। সারাদিন মেয়ে দেখবো নাকি? না, আমি আসতে পারবো না। আমি জানি আপনি আসবেন, আর আমি আপনার অপেক্ষায় থাকব। যেখানে আমাদের প্রথম দেখা হয়েছে সেখানে, ঠিক বিকেল 5টায়। আপনি যতক্ষণ পর্যন্ত না আসবেন আমি সেখানেই অপেক্ষা করব। পাগলামি করিয়েন না, আমি যা বলছি তাই। আমি আসতে পারবো না, মানে পারবো না। আচ্ছা, আশা লাগবে না, আমি অপেক্ষা করব। রাখি। এটা বলে অভ্র কল কেটে দিল। পরের দিন সকালবেলা সবার আগে অয়ন ঘুম থেকে ওঠে। এরপর মনির রুমে চলে গেল। মনিকে ঘুম থেকে জাগিয়ে উঠিয়ে বসায়। মনি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে অয়নকে দেখে হঠাৎ মনি ভয় পেয়ে গেল। কারণ 10টার আগে অয়নকে কেউ জাগিয়ে ওঠাতে পারে না। আর অন্যদিকে ভোরবেলা তো, তাই রুমের ভেতরে অন্ধকার লাগছে, মনে হচ্ছে এখনো সকাল হয়নি। কি সমস্যা? তুমি এখানে এমন টাইমে কেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। মনি মোবাইলটা হাতে নিয়ে দেখে ভোর মাত্র 5:50 বাজে। এত সকালবেলা কিভাবে উঠলে তুমি? সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে তুমি ফ্রেশ হয়ে আমার রুমে আসো। সারপ্রাইজ আছে তোমার জন্য। কি সারপ্রাইজ? কলেজে অনুষ্ঠান হচ্ছে, সকাল থেকে শুরু, আমাকে যেতে হবে, তাই ভাবছি তোকে নিয়ে নিই। আমি যাব। এই নে, এখানে নীল শাড়ি আর সাজুগুজু করার জন্য সব কিছুই আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি তো শাড়ি পরতে পারি না, কখনো পরিনি। তুমি চাইলে আমি পরিয়ে দেব, যদি কোনো সমস্যা না হয়। তাহলে তো ভালোই হবে। মনি শাড়ি পরতে জানে, এখানে মিথ্যে বলল, কারণ সে চাচ্ছে তার ভালোবাসার মানুষটি তাহাকে শাড়ি পরিয়ে দিক। মনে মনে মনি অনেক খুশি। এরপর অয়ন নিজের রুমে গিয়ে রেডি হয়ে মনির রুমে চলে আসে। মনি ওয়াশরুম থেকে শুধু একটা টাওয়াল পরে বের হলো। অয়ন মনিকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফিদা হয়ে গেছে, চুলগুলো বেশ লম্বা, আর ভেজা চুলে তো মেয়েদেরকে দেখতে খুব সুন্দরই লাগে। মনি লক্ষ্য করলো যে অয়ন তার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। মনি 1 পা 2 পা করে অয়নের দিকে আসছে। অয়নের বুকটা ধড়পড় শুরু হয়ে গেল। আসলেই মেয়েরা ওয়াশরুম থেকে গোসল করে খালি গায়ে শুধুমাত্র একটা তোয়াল পরে বের হলে যে কোনো পুরুষই ফিদা। আর হলো মনি, বিদেশে বড় হয়েছে। অয়নের কাছে আসতেই অয়ন বলে উঠল, এই নাও, এগুলো ভিতর থেকে পরে আসো, এরপর আমি শাড়ি পরিয়ে দেব। মনি সেগুলো ভেতর থেকে পরে আসে। অয়নের কাছে আসে। অয়ন মনিকে শাড়ি পরিয়ে দেয়। মনির চোখ বন্ধ করে আছে, শুধু অনুভব করছে। আর অয়ন এর প্রতিটা ছোঁয়ায় মনি চমকে ওঠে। অয়ন সেটা বুঝতে পারে, কারণ মনির গায়ে এই প্রথম কোনো পুরুষ স্পর্শ করছে। শাড়ি পরাতে গিয়ে মনির নাভিতে যতবার স্পর্শ লাগছে ততবারই মনি অন্য জগতে হারিয়ে যাচ্ছে। সব শেষে অয়ন শাড়ির কুচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মনির দিকে তাকিয়ে দেখে মনি চোখ বন্ধ করে ঠোঁটে ঠোঁট কামড়ে আছে। এরপর অয়ন মনির নাভি বরাবর শাড়ির কুচিটা বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পর অয়ন আর মনি কেমন জানি নেশার জগতে হারিয়ে গেল। দুজন দুজনের দিকে এগিয়ে আসে, একে অপরের ঠোঁটের দিকে এগিয়ে আসছে। যখনই দুজনে দুজনের ঠোঁটে স্পর্শ করবে তখনই একটা বিড়াল এসে তাহাদের কাছে। পর দুজনই বিড়াল পড়ার আওয়াজে বাস্তবতায় ফিরে আসে। এরপর দুজনই লজ্জায় মুখ সরিয়ে নেয়। দুজনে কিছুক্ষণ নীরবতা পালন করে। অবশেষে অয়ন নীরবতা ভেঙে বলে উঠল, দেরি হয়ে যাচ্ছে, চলো। চলো। এরপর মনি আর অয়ন একটা নীল বাইকে নিয়ে বের হলো।
অয়ন একটা নীল পাঞ্জাবি পরে আর সাদা প্যান্ট পরে, আর মণি নীল শাড়ি নীল চুড়ি পরে। মণিকে দেখে মনে হচ্ছে নীল পরি, আর তাহাদের দুজনকেই বেশ মানাচ্ছে। এরপর অয়ন একটা ফুলের দোকানে গিয়ে এক মুঠো তাজা গোলাপ ফুল নেয়। মণি জিজ্ঞেস করে এগুলো কেন, কিন্তু অয়ন কোনো উত্তর দিচ্ছে না। এরপর অয়ন 9টার ভেতরে মণিকে নিয়ে কলেজে পৌঁছে গেল। অয়নকে আজকে বেশ সুন্দরী লাগছে, তাই কলেজের মেয়েরা অপলকভাবে অয়নের দিকে তাকিয়ে আছে, আর ছেলেরা মণির দিকে তাকিয়ে আছে। অয়ন কলেজে ঢুকে বাইকে বসে আছে, বাইক থেকে নামছে না, আর মণির কোনো প্রশ্নের উত্তরও দিচ্ছে না অয়ন শুধু গেটের দিকে তাকিয়ে আছে, আরুর আসার অপেক্ষায় আছে। অপেক্ষা বাঁধ ভেঙে আরু চলে আসে একটা সিএনজি নিয়ে। আরু সিএনজি থেকে অয়নকে দেখে ফেলে, কিন্তু আরু এতটাই অয়নের প্রতি আসক্ত ছিল আর পলক ছিল যে তার পাশে মণিকে খেয়ালই করেনি। আরু একটা কালো রঙের শাড়ি পরে, কালো চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে কিছুটা মেকআপ করে, আর হিল জুতা পরে হাতে নানা রকমের কিছু ফুল একত্রিত করে একটা তোড়া তৈরি করে নিয়ে আসে। আরুর আগমন দেখে অয়ন মণিকে বলে, মণি ব্যাগ থেকে নামো। মণি বাইক থেকে নেমে যায়। আরুও অয়নের কাছে চলে আসে। অয়ন হঠাৎ মণির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, আর পেছন থেকে গোলাপ ফুলগুলো বের করে নেয়। এমন দৃশ্য দেখে আরু নিজের স্থানে হয়ে গেল। আরু যেন সামনে আর পা আগাচ্ছে না, সব হাসি নিমেষেই মিশে গেছে। বুকের বাম পাশটা মনে হচ্ছে ছিঁড়ে পড়ছে। আরুর অনেক কষ্টে আরু অয়নের কাছে আসে। অয়নের কাছে আসতেই অয়ন মণিকে বলে ওঠে, মণি, আমি তোমাকে ভালোবাসি। সেই ছোটোবেলা থেকে আমি তোমায় ভালোবাসি, তবে বলা হয়নি কখনো। কালকে যখন তোমায় প্রথম দেখি তখন নতুন করে আবার প্রেমে পড়ি। তুমি যদি রাজি হও তাহলে পৃথিবীর সকল ভালোবাসা এনে তোমার কাছে দেব। আমি কোনো কবি নয় যে তোমার কবিতায় বলে প্রপোজ করব। আমি সাধারণ একটা ছেলে, তাই তুমি সাধারণভাবেই প্রপোজ করলাম। তুমি কি আমি ভালোবাসবে? মণিকে খুশিতে অয়নকে জড়িয়ে ধরে মণিকা খুশিতে অয়নকে জড়িয়ে ধরে, কারণ মণি অনেক আগ থেকে অয়নকে পছন্দ করে। মণি অয়নকে জড়িয়ে ধরতেই কলেজের সকল স্টুডেন্ট হাততালি দিয়ে উঠে, শুধু আরু ব্যতীত। আরুর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে অয়নকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ পেয়েছে। এতে আরু বেঁচে থেকেও যে মরে গেছে। অয়ন মণিকে নিয়ে বাইক করে কলেজ থেকে বের হয়ে গেল, আর আরু দাঁড়ানো থেকে বসে পড়ে। আরুর ক্লাসের কিছু স্টুডেন্ট আরুকে ধরে বাসায় নিয়ে যায়। এদিকে সকাল গড়িয়ে বিকেল চলে আসলো। অভ্র অনন্যাকে দেওয়া ঠিকানায় চলে গেল। অভ্র গিয়ে দেখে এর আগে অনন্যা সেখানে গিয়ে বসে আছে। আহ, কি অসাধারণ! মেঘনা চাইতে বৃষ্টি। অনন্যা পেছনে তাকিয়ে দেখে অভ্র একটা কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। এত সময় লাগলো আপনার আসার? সরি, একটু লেট হয়ে গেছে। তো বলেন, আজকে মেয়ে কেমন দেখলেন? আজকে যে মেয়েটাকে দেখেছিলাম সেই মেয়েটার সাথে এর আগেও আমার একবার দেখা হয়েছিল, কিন্তু আজকে দেখে আমি তার প্রেমে পড়ে গেছি। কালো একটা শাড়ি পরে এসেছে আমার সামনে। মুখে কোনো মেকআপ নেই, কারণ তার চেহারার সৌন্দর্যের কাছে মেকআপও হার মানবে। আর জন্ম থেকে তার ঠোঁটগুলো গোলাপি। প্রথম দেখায় 30% ক্রাশ খাইছি, কিন্তু দ্বিতীয়বার দেখায় নতুন করে আবার 100% ক্রাশ খাইছি। এত সুন্দর মানুষও দুনিয়াতে আছে। আমার মনে হয় আল্লাহ তাকে শুধু আমার জন্যই দুনিয়াতে এত সুন্দর করে পাঠিয়েছে। অনন্যা খেয়াল করে দেখে তার বলা সব কিছুই অনন্যা এর সাথে মিলে যাচ্ছে। এই, আপনি কি বলছেন? মাথা ঠিক আছে? এগুলো সব তো আমার সাথে মিলে যাচ্ছে। পৃথিবীতে আপনার মতো মানুষ হতে পারে না বুঝি? হতে পারে, তাই বলে একদম সবকিছু এক হবে? আমি তো তারগুলো বলছি, এখন আপনার সাথে মিলে গেলে করার কিছু নেই। আপনার কথার ভিতর কেমন যেন প্যাস মনে হচ্ছে।
সত্যি করে বলেন তো আপনি কি বলতে চান? এরপর অভ্র আর কোনো কথা না বলে অনন্যার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর অনন্যার দিকে এক মুঠো লাল গোলাপ এগিয়ে দিয়ে বলে, আমার রাতের ঘুম সেদিন চলে গেছে যেদিন তোমায় প্রথম দেখেছি। জানি না তোমার ওই মায়াবী চোখে কি আছে, কিন্তু মনে হয় ওই চোখে আমার জন্য ভালোবাসা আছে। তোমার ওই গোলাপি ঠোঁট আমার এই ঠোঁট সব সময় চায়, তবে অবৈধভাবে না, সম্পূর্ণ হালালভাবে। আমার স্বপ্নের রানী তুমি। আমি সবসময় চাইতাম তোমার মতো একজন মেয়ে যেন আমার সারা জীবনের সঙ্গী হয়। চলে গেল গরম, এসে পড়েছে শীত। দেশের অবিবাহিত সকল ছেলে চায় বিয়ে করা বউয়ের সাথে ঘুমিয়ে শীতের সাথে যুদ্ধ করতে। আর আমি তো বাংলাদেশ থেকে সেই ছোটোবেলায় চলে গিয়েছিলাম, তাই জানি না শীত কেমন হয়। এবার শীতের সঙ্গী তুমি কি হবে আমার? এটা কি প্রপোজ করা হলো নাকি প্রস্তাব দেওয়া হলো? আমি তো কোনো কবি নই, তবে তুমি যদি প্রপোজ মনে করো তাহলে প্রপোজ, আর প্রস্তাব মনে করলে প্রস্তাব। শীতের সাথে মানুষ যুদ্ধ কিভাবে করে? তোমার মতো এত সুন্দরী একটা বউ থাকলে আমার শীত সব চলে যাবে। রাত্র যখন গভীর হবে, শীতের ভয়ে সবাই কম্বলে বা ল্যাপের ভিতরে পালাবে। তখন তুমি আর আমি লাইট বন্ধ করে শীতের সাথে যুদ্ধ শুরু করে দেব। কি ছেলে রে বাবা, লজ্জা শরম বলতে কিছুই নেই বুঝি? এইগুলো বলতে মুখে একটুও বাজে না? তোমার সামনে না বললে কার সামনে বলবো? 30 বছর এইসব কথাগুলো মনে অনেক কষ্টে আটকে রেখেছি, এখন মানুষ পেয়েছি তাই প্রকাশ করছি। ভালো। তুমি কিন্তু এখনো অ্যাকসেপ্ট করলে না আমার দেওয়া ফুল। সবকিছু আর মুখ ফুটে বলতে হয় না, কিছু উত্তর বুঝে নিতে হয় চোখ দেখে। এই চলো না আমরা বিয়েটা করে নেই। আমার এখনই শীত চলে গেছে প্রপোজ করে, বিয়ে করলে তো শীতের কথা ভুলেই যাব। বিয়ের আগে আমার ছোট ভাই অয়নের সাথে তোমার পরিচিত হতে হবে। অয়ন যদি রাজি হয় তাহলে আমি রাজি, আর অয়ন রাজি না হলে আমি রাজি নই। আচ্ছা, তোমার ভাইয়ের ঠিকানা দাও, আমি কথা বলবো। চৌধুরী গ্রুপের অফিসে গেলেই হবে। সেখানে গিয়ে অয়ন চৌধুরীর নাম বললে যে কোনো কেউ দেখিয়ে দেবে। তাহলে আমি এখন যাই, তুমি থাকো। এত তাড়াহুড়ো কেন? ধৈর্যের ফল মিষ্টি হয়। তুমি হয়তো এটা ভুলে গেছো যে শুভ কাজে দেরি করতে নেই। আচ্ছা, আমি কল করে দেখছি অয়ন কোথায় আছে। হুম। কোথায় আছিস ভাই? এই তো আপু, অফিসের একটা মিটিংয়ে আছি। কেন, কোনো সমস্যা? তেমন কোনো সমস্যা নয়। মিটিং শেষ হতে কতক্ষণ লাগবে? আগে বলো কেন, কি প্রয়োজন? ওই অভ্র তোর সাথে দেখা করতে যাচ্ছে। তুই মিটিং শেষ করে আমায় কল দিস, আমি তাকে পাঠিয়ে দেব। মিটিং বাদ, তুই আগে পাঠিয়ে দে ভাইয়াকে। আমার অফিসে আমি সম্পূর্ণ ফ্রি আছি। আরে পাগল তুই, মিটিং শেষ করে আগে তারপর আমি তার পাঠাবো। তোর আগে পৃথিবীতে আমার কোনো কাজ নেই, তাই পাঠাবি নাকি আমি আসবো? আচ্ছা, তোর আশা লাগবে না, আমি তাকেই পাঠাচ্ছি। তোমার ভাই তোমাকে এত ভালোবাসে? কিরে, কথা হয়েছে? শুধু আমাকে নয়, পরিবারের সকলকেই। আর পরিবার পর্যন্ত সীমাবদ্ধ নয়, বাড়ির কাজের লোক এবং অফিসের কর্মকর্তারাও তার কাছে শ্রেষ্ঠ। তাহলে তো আমার কোনো ভয় নেই। আমি তো ভয়ে কাঁপতে কাঁপতে শেষ। আমি মনে করছিলাম তোমার ভাই হয়তো ভিলেনের মতো হবে, সিনেমার মতো যুদ্ধ করে তোমাকে জয় করতে হবে। আরে আগে তুমি যাও, তারপর তুমি বিশ্বাস করতেই পারবে না আমার ভাই কতটা ভালো। আচ্ছা, আমি আসি। এরপর অভ্র অয়নের অফিসের সামনে গিয়ে দাঁড়াতেই একজন লোক এসে বলল, আপনি কি অভ্র সাহেব? কিন্তু আপনি কে আর আমার নাম জানলেন কি করে? সে 1 ঘন্টা আগে থেকে আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমার অপেক্ষায় মানে? আপনি নাকি অয়ন স্যারের পরিচিত মেহমান, তাই আপনাকে নিতে স্যার আমায় পাঠিয়েছে। অভ্র মনে মনে অনেক খুশি হয়। এরপর অভ্র আর সেই লোকটি অফিসের ভেতরে ঢুকে গেল। অফিসে ঢুকতেই অফিসের সবাই অভ্রকে সালাম দিচ্ছে আর সম্মানার্থে দাঁড়িয়ে গেল। অভ্র রীতিমতো অবাক হয়ে গেল। এরপর অভ্র অয়নের রুমে ঢোকে। অয়ন
অন্যদিকে ফিরে ফাইল দেখতেছে এমন সময় স্যার আপনার মেহমান। এরপর অয়ন চেয়ার ঘুরিয়ে অভ্রের দিকে তাকায়। অভ্র দেখে অয়ন বসা থেকে দাঁড়িয়ে গেল, আর অয়ন অভ্রকে দেখে অবাক হয়ে গেল, আর অভ্রও অয়নকে দেখে অবাক হয়ে গেল। দুজন দুই প্রান্ত থেকে এগিয়ে আসে, একজন অন্যজনকে জড়িয়ে ধরে। এই শোনো না, প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের এমআই স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ সবাইকে। এরপর অয়ন চেয়ার ঘুরিয়ে অভ্রের দিকে তাকায়। অভ্র দেখে অয়ন বসা থেকে দাঁড়িয়ে গেল, আর অয়ন অভ্রকে দেখে অবাক হয়ে গেল, আর অভ্রও অয়নকে দেখে অবাক হয়ে গেল। দুজন দুই প্রান্ত থেকে এগিয়ে আসে, একজনে অন্যজনকে জড়িয়ে ধরে। তুই নি অভ্র? তুই অয়ন চৌধুরী আর অর্ণ তোর বোন? অনন্যা তো আমারই। তাহলে তো ভালো কথা। তো এত বছর কোনো খোঁজ খবর নিলি না কেন? সেদিনের ঘটনার পর তুই তো আমার সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিস। দোষটা আমারই ছিল। ময়না তোকে ভালোবাসতো, মাঝ থেকে আমি এসেছি তোদের ভিতরে, তোদেরকেও রিলেশন করতে দিলাম না, আর আমাদের বন্ধুত্বটাও শেষ হয়ে গেল। অতীত বাদ দে, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাক। আচ্ছা, কি খাবি, চা না কফি? তারা দুজনে অনেকক্ষণ আড্ডা দেয়। আড্ডা দেওয়া শেষ হতেই অয়ন বলে উঠল, আমরা যে আগের থেকে পরিচিত এটা অনন্যাকে জানাবো না। অনন্যার সাথে এমন ব্যবহার করবো যেন তোকে আমার পছন্দ হয়নি। তোর সেই ছোটবেলার স্বভাব যায়নি? আচ্ছা তাহলে শোন, আমার পরিবারের সকলেই রাজি। এখন তুই তোর পরিবারকে কবে পাঠাবি? আমরা যেহেতু আগে থেকেই পরিচিত, তাহলে এক কাজ করি, কালকে অর্ণকে ঘুরতে নিয়ে আসিস চাইনিজে। সেখানে আমি সব কিছু রেডি করে রাখবো। সেখানে অর্ণকে সারপ্রাইজ দিয়ে বিয়ে করব। এরপর পরিবার যখন সময় হবে তখন অনুষ্ঠান করে বিয়ে করব। মন্দ বলিসনি। তাহলে কালকে সকালে আমাদের দেখা হচ্ছে। এরপর অভ্র চলে গেল, অয়নও বাসায় চলে গেল। তবে ছেলে আমার পছন্দ হয়নি। কেন? দেখতে গাঞ্জাখোরের মতো লাগে। তাছাড়া ছেলের চরিত্রের সমস্যা আছে। এক দেখায় এত কিছু জেনে গেলে নাকি? আর আমার তো এগুলো কিছুই মনে হচ্ছে না। তোর তো মনেই হবে, কারণ তুই ভালোবাসিস, তাই তার খারাপগুলোও তোর ভালো লাগবে। অনন্যা আর কিছু না বলে তার রুমে চলে গেল, মন খারাপ করে। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, তবে আওয়াজ করছে না। এদিকে অভ্র বাসায় যেতে আরুকে জড়িয়ে ধরে বলল, একটা খুশির খবর আছে বোন। আরু মন খারাপ করে বসে আছে। তারপর ও মুখ খুলে বলল, বলো কি? ওই মেয়ের পরিবারের সকলে রাজি হয়ে গেছে। এখন আব্বু দেশে আসলেই বিয়ের কাজ সম্পন্ন করব। অগ্রিম অভিনন্দন ভাইয়া। কি রে, এত বড় একটা খুশির দিনে তুই মন খারাপ করে আছিস? না ভাইয়া, তেমন কিছু না। এরপর অভ্র তার রুমে চলে গেল। পরের দিন সকালবেলা অভ্রের দেওয়া ঠিকানায় অয়ন অনন্যাকে নিয়ে চলে গেল। এখানে কেন আসলি অসময়? আপু সারারাত কান্না করছো তাই? এরপর অভ্র আসে। অভ্রকে দেখে অনন্যা একটু খুশি হয়। এরপর অয়ন সব কিছু বলে দেয় অনন্যাকে। তারপর তাহাদের বিয়ের কাজ সম্পন্ন হয়। বিয়ের পর অয়ন বলল, দোস্ত, তোর সাথে একটা লোকের পরিচয় করে দিবি? আমিও একজনকে নিয়ে এসেছি পরিচয় করিয়ে দিতে। তাহলে আগে তুই, তারপর আমি। না, আগে তুই, এরপর আমি। কে আগে সারপ্রাইজ দিবে তা নিয়ে ঝগড়া শুরু করে দেয়। চুপ তোমরা। আমি 1 2 3 বলবো, তখন দুজনে একসাথে সারপ্রাইজ দেব। আচ্ছা 1 2 3। মনি, এদিকে আসো। আরু এইদিকে আসো। দুজনের চোখ খুলে আরু, মনি আর অয়নকে দেখে ঘাবড়ে যায়। আর অন্যদিকে আরুকে দেখে অয়ন চমকে ওঠে। অভ্র, এই মেয়ে এখানে কেন? তুই ওর সম্পর্কে সবই জানিস।
কিন্তু এটা জানিস না যে ও আমার আপন ছোট বোন। তোর মনে আছে একদিন আমাদের বাড়িতে এসেছিস? তখন আমার ছোট বোন তোর কোলে উঠে প্রসাব করে দিয়েছে। সেই ছোট্ট বোনই হলো আরু। কি? তুই আগে বলিসনি কেন যে এইটা তোর বোন? কেন আগে বললে কি বিয়ে দিতি না? সেটা তখনই দেখতাম। আচ্ছা শোন, আমি তোর বোনকে ভালোবাসি আর তোর বোনও। তাহলে কেন নিজের স্বার্থের জন্য আমাদের ভালোবাসাকে ভেঙে দিতি? শোন অব্র, দীর্ঘ 20 বছর পর আমাদের গতকালকে দেখা হয়েছে, তাই আমি আর কোনো রকম ঝগড়া করতে চাই না। শুধু এতটুকুতেই মনে রাখিস, 20 বছর আগেও আমাদের ভিতরের সমস্যাটা হয়েছে মেয়ে নিয়ে। আর এখন আমি এমন কোনো কিছু চাই না। তুই আমার বোনকে ভালোবাসিস, আমার বোনও তোকে ভালোবাসে, তাই এখানে আমি আর বাধা দিব না। কিন্তু তোর বোনকে একটা কথা ভালো করে বুঝিয়ে দিস, কখনো কারো কিছু দেখেই তার উপর বিশ্বাস না হতে, খোঁজখবর নিয়ে এরপর হতে বলিস। আর শোন, আমি তোর বোনকে ভালোবাসি না আর কখনো বিয়ে করতে পারবো না। এই ব্যাপারে তুই যদি কোনো কথা বলিস তাহলে আমি তোকে ভুলে যাব। আমি ভুলে যাব অভ্র নামে কাউকে চিনি। এটা বলে অয়ন মণিকে নিয়ে চলে গেল। এদিকে অনন্যা দাঁড়িয়ে আছে। হঠাৎ অনন্যা বলে উঠল, আরে পাগলি বোন আমার, এভাবে কান্না করছো কেন? অয়ন এখনো বিয়ে করেনি, আর মনি হলো আমার কাজিন। 1 মাসের জন্য দেশে আসে, এরপর চলে যাবে। তুমি তোমার ভালোবাসা দিয়ে তার মন জয় করতে চেষ্টা করো, সফল হবে আশা করি। সত্যি মনি আপনার কাজিন? আমি তোমার সাথে মিথ্যে বলবো কেন? তাহলে আপু তুমিও আমার হেল্প করো মাঝে মধ্যে। তুমি সবসময় আমার সাপোর্ট পাবে। আচ্ছা আপু, তাহলে আমি আসছি, তোমরা গল্প করো। আচ্ছা। এরপর আরু ও চলে গেল সেখান থেকে। এদিকে অয়ন মণিকে নিয়ে বাসায় চলে গেল। বাসায় ঢুকতেই মণির আব্বু বলে উঠল, অয়ন, আব্বু তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো। মণিমা, তুমি উপরে যাও। এরপর মণি উপরে চলে গেল। বাবা, মণি কি তোমায় কিছু বলেছে? কিছু বলতে কি? কোনো ছেলের কথা? না তো, কেন, কি হয়েছে? একটা ছেলে ওকে খুব পছন্দ করতো। যতবার মণিকে প্রপোজ করতো ততবার মণি রিজেক্ট করতো। এরপর ওই ছেলে মণিকে তুলে নিয়ে খুব মারে, একটু বেশি মাথায় আঘাত পায়। আঘাত পাওয়ার পর ওর স্মৃতি শক্তি হারিয়ে যায়, যার কারণে আমাদেরকে চিনতে পারছে না। আর ওই ছেলে এই সুযোগে মণিকে বলে সে নাকি মণির হাজব্যান্ড। মণি তো আমাদেরকে চিনতে পারছিল না, কারণ তার জ্ঞান ফিরে আসার পর মণি ওই ছেলেকেই দেখছে। এক পর্যায়ে ওরা মণিকে জোর করে পুশ করে নেয় যে মণি তার হাজব্যান্ড, আর মণিও সেটা বিশ্বাস করে ফেলে। এরপর একদিন আমরা মণিকে চুরি করে নিয়ে আসি। আসার সময় আমরা অ্যাক্সিডেন্ট হই, যার কারণে মণির মাথায় আঘাত খায় আর আগের স্মৃতি শক্তি ফিরে আসে। কিন্তু মাঝে মধ্যে আবার অসুস্থ হলে ওই ছেলেকে ডাকে। এখন ডাক্তার বলেছে দেশে নিয়ে আসলে কয়েকদিন থাকলে সম্পূর্ণ ভুলে যাবে, তাই তো আমরা দেশে আসছি। ও আচ্ছা, আমি সবসময় মনির সাথে আছি, হাসি খুশি রাখবে আর ওই ছেলের স্মৃতি মুছে ফেলবো ইনশাল্লাহ। তাই যেন হয়। এরপর অয়ন তার রুমে চলে গেল। যখন রাত গভীর হলো, সবাই গভীর ঘুমে, তখন হয়তো রাত 3টা বাজে। অয়ন তার রুমে ঘুমিয়ে আছে। অয়ন ঘুমের মধ্যে একটু নড়া দিল, তখনই অনুভব করতে পারল যে কেউ একজন অয়নের বুকে বসে আছে। অয়ন প্রথমে কিছুটা ভয় পায়, এরপর চোখ খুলে দেখে আরু তার বুকে। আরুকে দেখে অয়নের পায়ের রক্ত মাথায় উঠে যায়। তাও আবার আরু উভ্রভাবে আছে, একটা নাইট পোশাক পরেছে, চোখে কেমন যেন নেশা নেশা আরুর। অয়ন কিছু বলতে যাবে, তখনই আরু অয়নের ঠোঁটে কিস করে দেয়। অয়ন তো রীতিমতো অবাক হয়ে গেল। অয়ন চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর আরু চোখ বন্ধ করে অয়নের ঠোঁটকে নিজের ঠোঁটের দ্বারা আঁকড়ে ধরে। প্রায় 5 মিনিট পর আরু অয়নের ঠোঁট ছাড়ে, জনেই হাঁপাচ্ছে। কাজিনকে নকল গার্লফ্রেন্ড বানিয়ে আমি কষ্ট দিচ্ছ? এরপর থেকে যদি কখনো কোনো মেয়ের সাথে ঘষাঘষি গার্লফ্রেন্ড মনে করো, তাহলে এর থেকে বড় কিছু হবে।
অয়ন কিছুই বলছে না, কারণ অয়ন এখনো বিশ্বাস করতে পারছে না যে এটা বাস্তব। অয়ন মনে করতেছে এটা স্বপ্ন। এরপর আরও চলে গেল। অয়ন নিজ জায়গায় শুয়ে আছে। হঠাৎ সে নিজে নিজেই হাতে চিমটি কাটে, কিন্তু ব্যথা পায়। তখন মনে করলো এটা তো স্বপ্ন নয়, বাস্তবিক। কিন্তু কি হলো এটা? অয়ন আর কিচ্ছু বলেনি, ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা অয়ন মণিকে নিয়ে কলেজে চলে যায়। কলেজে যেতেই আরও এক মুঠো লাল তাজা গোলাপ নিয়ে অয়নের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমি তোমাকে ভালোবাসি সেই শুরু থেকে, কিন্তু মাঝে একটা মিথ্যার ভুল প্রবেশ করে, যার কারণে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু বিশ্বাস করো আমি তোমার উপর রাগ কিন্তু বিশ্বাস করো আমার তোমার উপর রাগ হয়েছে। এটা কারণ তা হলো যেন তুমি শুধরিয়ে যাও। আর আমি কেন প্রতিটি মেয়ে চাইবে নিজের ভালোবাসার মানুষকে একান্ত নিজেরই থাকুক। বিশ্বাস করো আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারছি না, চাই সে তোমার কাজিন হোক বা অন্য কেউ। এই, তোর কি লজ্জা বলতে কিছু নেই? তুই কি মনে করলি যে তুই বলবি আর আমি রাজি হয়ে যাব? সেই দিন আমি তোকে অনেক জোর করেছি, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। তোর এই একটা ভুল বোঝার জন্য যদি আমার বাবার বড় কিছু হয়ে যেত, তাহলে আমার কি হতো? আমি তো নিজের ভুল স্বীকার করেছি, তুমি যা শাস্তি দিবা আমি তা মাথা পেতে নেব। আমি যা বলবো তাই শুনবা? তাই শুনবো। তাহলে আমার পিছনে ঘোরা বন্ধ করে দাও আজ থেকে, আর আমায় বিরক্ত করো না। কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। ভালোবাসার মারে থাক, বললাম না আর। তুমি এভাবে চিল্লাচিল্লি করে কথা বলছো কেন? সবাই তো আমাদেরকে চেনে। সবাই চিনলে কি বাল ফালাবো নাকি? তোকে বলছি না আমার তোকে ভালো লাগে না, তাহলে কেন মাছের মতো ভ্যান ভ্যান করিস? তুই কেন বুঝিস না তোর প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না? না, তোর প্রতি আমার শুধু ঘৃণা কাজ করে, এছাড়া কিছুই না। এরপর আরও অয়নের হাত ধরে কান্না করে দেয় আর বলে, প্লিজ আমায় তুমি একটাবার সুযোগ দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো। ভিক্ষুকের মতো আবদার করিস না তো বারবার। তুই বেঁচে না থাকলে আমার কিছু যায় আসে না। আমি কিন্তু সত্যি নিজেকে শেষ করে দেব। তোর যদি মরতে মন চায় তাহলে মরে যা। আর একটা কথা ভালো করে কান লাগিয়ে শুনে যা। ভাবছি 1 মাস পরে বিয়ে করব, কিন্তু না, আমি আজকেই বিয়ে করব, আর বউ হবে মণি। আসিস বিয়ে খেতে? কি বলো মণি, তুমি রাজি আছো না? তুমি এখন বললে এখনই বিয়ে করব। পাগলি। আরও আর কিচ্ছু না বলে কলেজ থেকে কান্না করতে করতে চলে গেল। এদিকে অয়ন মণিকে নিয়ে বাসায় চলে আসছে। বাসায় এসে দেখে অয়নের বাবা মা চাচা চাচি সবাই একসাথে। বাবা, তোমাকে একটা কথা বলবো। বল। আমি মণিকে বিয়ে করতে চাই, আর তা আজকেই। তবে এখন কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই, পরে আপুর বিয়ের সাথে করব। রকি, তুই কি বলছিস? আমি আর কি বলবো, ওরা তো সব কিছু ঠিক করে এসেছে। এখন আমরা বললে ওরা বিয়ে করবে, না বললেও করবে। তাই রাজি হয় ভালো। আচ্ছা, আমরা সব কিছু ব্যবস্থা করছি। আমি এই বিয়ে মানছি না। আপু, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর তুমি এখন রাজি না হলে করব না, কিন্তু আমি অন্য কাউকে বিয়েও করব না, মরে গেলেও না। কিন্তু ভাই। কোনো কিন্তু নেই, আমরা রাজি তো। কেয়া করে কাজী, ডাকো কাজী, বলো কবুল। এরপর রাতে বাড়িতে হালকা লাইটিং করে বিয়ের জন্য সবাই প্রস্তুতি হচ্ছে। মণি খুবই খুশি, কিন্তু অয়ন ততটা খুশি নয়। আরুর জন্য কেমন যেন খারাপ লাগা কাজ করছে, কিন্তু ইগো থাকার কারণে কিছুই বলতে পারছে না। অন্যদিকে অভ্র অনন্যার কাছে কল দিল। প্লিজ অরণ্য, অয়নকে একটু বোঝাও, আরও রুমের দরজা খুলছে না। আমার বোনের কিছু হলে আমি কি নিয়ে বাসবো বলো? আরও অয়নকে অনেক ভালোবাসে, একটা সাধারণ ভুলের মাসুল এত বড় কিছু হতে পারে না। প্লিজ অরণ্য, আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ। আমার কথা কেউ শুনছে না। অয়ন বিয়ে করার জন্য সবার সামনে চলে গেছে, হয়তো এখন কবুলও বলে ফেলেছে। অভ্র সাথে সাথে কল কেটে দেয়, আর আরু এর রুমে সামনে গিয়ে চিৎকার করে বলে, একতরফা ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না। অয়ন তোকে ভালোবাসে না, তুই একা ভালোবাসলে হবে নাকি? সে হয়তো
এখন তার কাজিনকে বিয়ে করেও ফেলছে। তুই ভুলে যা অয়ন নামে কাউকে। অভ্র এতগুলো কথা বলছে কিন্তু কোনো সাড়া পাচ্ছে না আরুর। এই রুম থেকে অনেকক্ষণ আরুকে ডাকে কিন্তু কোনো সাড়া শব্দই পাচ্ছে না। তাই অনেক কষ্টে দরজা ভাঙে ভিতরে ঢুকে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আরু, এরপর অভ্র অনন্যার কাছে কল দেয়। অর্ণ আরু বিষ পান করছে। আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। অনন্যা কল কেটে দিয়ে নিছনে চলে যায়। এইদিকে অয়ন এর মনে কেমন যেন উদাসীন লাগছে। কাজী সব কিছু বলে দিয়ে বলল, বলো বাবা কবুল। অয়ন কবুল বলছে না। তার মনে হচ্ছে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। যে মুক্তি চায় সে বিয়ে নামক জেলখানা থেকে। বলো বাবা কবুল। বাহ বাহ, একজনই মৃত্যুর সাথে লড়াই করছে আর অন্যজন কবুল বলায় ব্যস্ত। অয়ন বসা থেকে দাঁড়িয়ে গেল। আরও বিষ খেয়েছে, এখন তোর রাস্তা ক্লিয়ার, কবুল বলে ফেল তাড়াতাড়ি। অয়ন কিছু না বলে শেরওয়ানি খুলে রেখে দৌড় বাইক নিয়ে। এইদিকে হঠাৎ বিয়ে ভাঙায় মনি সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে ওঠে আর চিৎকার দেওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। মনিকে সবাই হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার সাহেব, আমার বোনকে বাঁচান প্লিজ। আপনি শান্ত হন, আমরা দেখছি। সরি, ওনাকে আনার 20 মিনিট আগেই উনি মারা গেছে। না না। অন্যদিকে মনিকে আইসিইউতে ঢোকানো হয় কারণ মনি এটা আগের মারাত্মক একটা পুরাতন রোগ। আইসিইউ থেকে ডাক্তার বের হয়ে এসে বলে, ওর মাথায় আগের আঘাত খাওয়ার পর ব্রেনে কিছু রক্ত জমা ছিল, এর জন্য ও কিছুদিন পর পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলতো। কিন্তু এবার চিৎকারটা বেশি জোরে দেওয়ার কারণে মাথার জমাট রক্তগুলো আর চলাচলের রক্তগুলো এক হয়ে গেছে, আর একটি রক ছিঁড়ে গেছে, যার ফলে প্রথম চিৎকারের সাথেই দুনিয়া থেকে বিদায় নেয়। মনি, মামনি। একই হাসপাতালে দুই পরিবারই কান্নার রোল পড়িয়ে দেয়। এমন সময় রফিল মিয়ার ফোনে কল আসে। ফোন হাতে নিয়ে দেখে ম্যানেজার। ম্যানেজার বলুন। স্যার, অয়ন স্যার তো আর নেই। বাইক নিয়ে আসার সময় হঠাৎ বড় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর পিছন থেকে আর একটি ট্রাক এসে অয়ন স্যারের শরীরের উপর দিয়ে চলে গেল, যার কারণ অয়ন স্যারের লাশটিও পূর্ণ পাওয়া যায়নি। রফিক মিয়া ঘটনাটি শুনে দাঁড়ানো অবস্থায় স্ট্রোক করে ফেলে আর দুনিয়া ত্যাগ করে। সবাই এখন লাশ নিয়ে কান্না করছে। গল্প মানে হেসে মিলিয়ে দিতে হবে বিষয়টা এমন নয়, মাঝে মধ্যে কিছু গল্প শেষে এন্ডিংটা কষ্টের হতে হয়। সামর্থ্য।